আচ্ছা, এখন দেখেন আমরা লাস্ট দিন শেষ করছিলাম আচ্ছা 18 শেষ করছিলাম, 18 সাথে 21 পড়ছিলাম। যাই হোক, আজকে আমরা 19 সেকশনটা একটু দেখবো। 19 সেকশনটা অনেক বেশি ইম্পর্টেন্ট সেকশন। দেখেন কয়েকটা কারণে এই সেকশনটা ইম্পর্টেন্ট। প্রথমত আমরা সেকশন 12 কি করি? স্পেসিফিক পারফরম্যান্সের মামলা করি। এখন আপনার স্পেসিফিক, হ্যাঁ, তাহলে আমরা কি করি? সেকশন 12 স্পেসিফিক পারফরম্যান্সের মামলা করি। এখন ধরেন আপনার স্পেসিফিক পারফরম্যান্সের মামলা যে টিকবে সেটা কি আপনি গ্যারান্টি দিতে পারবেন? কারণ এটা তো কোর্টের ডিসক্রিশনের পাওয়ার। কোর্টের যেহেতু ডিসক্রিশনের পাওয়ার, সো এই মামলাটা টিকবে কিনা বা এই ক্ষেত্রে আপনি প্রতিকার পাচ্ছেন কিনা এটা আপনি নিশ্চিত দিতে পারবেন না। এই জন্য আপনাকে কি করতে হবে? দেখেন আপনাকে এই সেকশন 19 বলা হচ্ছে স্পেসিফিক পারফরম্যান্সের পাশাপাশি অথবা দেখেন স্পেসিফিক পারফরম্যান্সের অতিরিক্ত হিসেবে আপনি কি ক্ষতিপূরণ দাবি করতে পারবেন? ক্ষতিপূরণ। তাহলে স্পেসিফিক পারফরম্যান্সের পরিপূরক বা অতিরিক্ত হিসেবে আপনি কি করতে পারবেন? ক্ষতিপূরণ দাবি করতে পারবেন। স্পেসিফিক পারফরম্যান্সের পাশাপাশি আপনি কি করতে পারবেন? ক্ষতিপূরণ দাবি করতে পারবেন। এই কথাটা বলা আছে সেকশন 19-এ। এখন আসেন, তাহলে আমি বললাম কি অতিরিক্ত হিসেবে আপনি কি করতে পারেন? অতিরিক্ত হিসেবে বা আলাদাভাবে কিন্তু ক্ষতিপূরণ দাবি করতে পারেন। স্পেসিফিক পারফরম্যান্সের পাশাপাশি বা আলাদা হিসেবে আপনি ক্ষতিপূরণ দাবি করতে পারেন। এখন আসেন, এই সেকশনটার এই যে ক্ষতিপূরণের যে বিধানটা, এই বিধানটা কেন করা হয়েছে? আপনি দেখেন ক্ষতিপূরণের যে বিধানটা করা হয়েছে শুধুমাত্র মামলার সংখ্যাধিক্য কমানোর জন্য। মামলার সংখ্যাধিক্য কমানোর জন্য এই বিধানটা রাখা হয়েছে। এখন তার থেকেও আরো বেশি ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে একটা শব্দ দেখেন, সোলেটিয়াম। সোলেটিয়াম একটা শব্দ আছে। সোলেটিয়াম শব্দের অর্থ হচ্ছে সান্ত্বনা পুরস্কার, সান্ত্বনা প্রতিকার। দেখেন এই সেকশন 19-এর ক্ষেত্রে স্পেসিফিক পারফরম্যান্সের পাশাপাশি যে ক্ষতিপূরণটা দেওয়া হয় এটা, এবং আবার সেকশন 22-তেও আমরা ক্ষতিপূরণের বিধান দেখি। এই যে ক্ষতিপূরণ যে দিচ্ছে সেই ক্ষেত্রে এই যে ক্ষতিপূরণটাকে এখানে সান্ত্বনা হিসেবে দেওয়া হয়, এই জন্য এটাকে সোলেটিয়াম বলা হয়। তো সোলেটিয়াম সেকশনটা যদি আসে, প্রথমে আপনি বলবেন সেকশন 20-র কথা, এরপর বলবেন সেকশন 19-এর কথা। পরীক্ষায় যদি ভাইভাতে সোলেটিয়াম জিজ্ঞেস করা হয় কাউকে কিংবা প্রিলিতে আসলে। আচ্ছা, এখন আসেন, এখন এই যে সেকশন 19-এ দেখলাম আপনার ক্ষতিপূরণের বিষয়টা, আবার সেকশন 29-এ গিয়ে বলতেছে আপনি যদি ক্ষতিপূরণ যদি একসাথে না চান, তাহলে 29-এ বলতেছে আপনি এটার জন্য ক্ষতিপূরণ চেয়ে আলাদাভাবে মামলা করতে পারবেন না। এখানে আপনাকে বাধা দিবে। অর্থাৎ আপনি ক্ষতিপূরণ যদি চান সেটা আপনাকে স্পেসিফিক পারফরম্যান্সের সাথে একসাথে চাইতে হবে। আপনার কম্পেনসেশন চাইলে সেটা একসাথে চাইতে হবে। আলাদাভাবে ধরেন প্রথমে স্পেসিফিক পারফরম্যান্স চাইলেন একবার, এরপর আবার কম্পেনসেশন চাচ্ছেন আলাদাভাবে, এভাবে হবে না। যদি কম্পেনসেশন চাইতে হয় তাহলে একসাথে চাইতে হবে। এই বিষয়টা বলা আছে 29-এ। এবং একটা বিষয় সব থেকে বেশি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে এসআর অ্যাক্টের বা স্পেসিফিক রিলিফ অ্যাক্টের রেস জুডিকাটা সেকশন হচ্ছে আপনার রেস জুডিকাটা সেকশন হচ্ছে সেকশন 29টা রেস জুডিকাটা সেকশন। অর্থাৎ সুনির্দিষ্ট প্রতিকার আইনের কোন ধারায় আমরা রেস জুডিকাটার বাংলাটা কি জানো? রেস জুডিকাটার দোবারা দোষ। হ্যাঁ, পরীক্ষায় আসতে পারে, কোয়েশ্চেন আসতে পারে, সুনির্দিষ্ট প্রতিকার আইনের কোন ধারায় দোবারা দোষ নীতিটি ফলো করা হয়েছে। দোবারা দোষ নীতিটি ফলো করা হয়েছে। দোবারা দোষ খেয়াল রাখবেন। তাহলে সুনির্দিষ্ট প্রতিকার আইনের রেস জুডিকাটা সেকশন কোনটা? 29। ওখানে কি বলা আছে? ওখানে বলা আছে আপনার কম্পেনসেশন চাইলে একসাথে চাইতে হবে, আলাদাভাবে চাইলে আপনাকে কোর্ট কি করবে না, মামলাটা নিবে না, মামলা খারিজ করে দেবে। আচ্ছা, এখন 19 গেল, এটা গেল। আচ্ছা, গতকালকে আমরা 21 সেকশনটা আরেকটু ডিসকাস করবো বলছিলাম। 21A, 21 না 21A। আচ্ছা, 21A তে যে বিষয়টা গতকালকে তো দেখলাম আমরা, বিক্রয় অর্থাৎ মানে স্থাবর সম্পত্তি হস্তান্তরের চুক্তি, স্থাবর সম্পত্তি বিক্রয় যে চুক্তি নামাটা, সেটা অবশ্যই কি করতে হবে? রেজিস্ট্রি করতে হবে এবং লিখিত হতে হবে। আর যদি রেজিস্ট্রি এবং লিখিত না হয় তাহলে সেক্ষেত্রে কোর্ট কি দিবে না? স্পেসিফিক পারফরম্যান্স আদেশ দিবে না। এই বিষয়টা দেখলাম। আবার আপনি যখন স্পেসিফিক পারফরম্যান্সের মামলাটা করতে যাবেন, এই ক্ষেত্রে আপনাকে যে বিষয়টা করতে হবে সেটা হচ্ছে ওই যে আপনার ধরেন অ্যাডভান্স অর্থাৎ বাইনানামার যে অবশিষ্ট টাকাটা, ওই অবশিষ্ট টাকাটা কি করতে হবে? মামলার যে আর্জি জমা দিবেন বা মামলার কাগজপত্র জমা দিবেন, ওই সাথে আপনাকে অবশিষ্ট টাকাটা দিতে হবে। এখন প্রশ্ন হচ্ছে, যদি অবশিষ্ট টাকাটা জমা না দেন তাহলে কি হবে? দেখি কেউ বলেন কেউ একজন।
এটা ভাইভা প্লাস প্রিলির কোশ্চেন। অবশিষ্ট টাকা জমা না দিলে সে স্পেসিফিক পারফরম্যান্স পাবে না, সে চুক্তি সুনির্দিষ্ট কার্য সম্পাদন পাবে না, মামলা খারিজ করে দিবে। খেয়াল করেন, অবশিষ্ট টাকা যদি আপনি জমা না দেন আপনার মামলাটা খারিজ করে দিবে। এখন প্রশ্ন হচ্ছে আপনার মামলা খারিজ করে দিলে আপনার কি আর কোনো প্রতিকার আছে কিনা? আপনি ফ্রেশ সুট করতে পারবেন অবশ্যই, তাও কিন্তু 1 বছরের মধ্যে হতে হবে, 1 বছরের মধ্যে হতে হবে। এই জিনিসগুলো ভাইবার জন্য এবং রিটার্নের জন্য ইম্পর্টেন্ট, 1 বছরের মধ্যে হতে হবে। আচ্ছা, এই ছিল গতকালকে 21 এর আরেকটা অংশ, যে অংশটা ক্লিয়ার করা হয় নাই। আচ্ছা, এখন আমরা যে জিনিসটা দেখব, আচ্ছা এখন আসেন, এতটুকু গেল, এবার আমরা দেখবো একটু সেকশন 22। সেকশন 22টা হচ্ছে স্টার মার্ক দিয়ে রাখেন, মোস্ট ইম্পর্টেন্ট একটা সেকশন, মোস্ট ইম্পর্টেন্ট। এটা আপনি মানে বলে শেষ করতে পারবেন না, ওরকম ইম্পর্টেন্ট। দেখেন 22 যে বিষয়টা, আমরা সবাই তো এই আইনের অধীনে যে ডিসক্রিশনারি পাওয়ারের যে বিষয়টা, এটা আমরা সবাই জানি, ডিসক্রিশনারি পাওয়ারের ব্যাপারটা আমরা সবাই জানি। এখন প্রশ্ন হচ্ছে, এই যে ডিসক্রিশনারি পাওয়ার, ধরেন সুনির্দিষ্ট মানে আপনার কার্য সম্পাদনের যে দিবে, রায় দিবে, সুনির্দিষ্ট কার্য সম্পাদনের রায় যে দিবে, স্পেসিফিক পারফরম্যান্সের যে রায় দিবে, রায় দেওয়াটা আদালতের জন্য বাধ্যতামূলক কিনা, রায় দেওয়াটা আদালতের জন্য বাধ্যতামূলক কিনা, দেওয়াটা বাধ্যতামূলক কিনা? উত্তর হচ্ছে বাধ্যতামূলক না। সেটা কি? সেটা হচ্ছে ডিসক্রিশনের পাওয়ার, কোর্টের ডিসক্রিশনের পাওয়ার। এখন এই কথাটা কোথায় বলা আছে? এই কথাটা বলা আছে 22-এ। এখন এই ডিসক্রিশনের পাওয়ারটা কেমন হবে? ডিসক্রিশনের পাওয়ারটা কেমন হবে খেয়াল করেন, প্রথমে মাথা রাখতে হবে, আমরা জানি ডিক্রি দেওয়াটা আদালতের একটা ইচ্ছাধীন ক্ষমতা, তবে সেই ইচ্ছাধীন ক্ষমতা কি হবে না, স্বেচ্ছাচারী হবে না। সেই ইচ্ছাধীন ক্ষমতাটা আপনি আজকে কোর্টে বসছেন, আপনার যা ইচ্ছা আপনি করবেন, ব্যাপারটা তা না। কারণ এখন আপনি কোন ক্রমে যদি রায় দিয়েও দেন, রায় ধরেন এক্স হচ্ছে অ্যাসিস্ট্যান্ট জাজ, উনি কি করলেন, স্বেচ্ছাচারী ক্ষমতা অ্যাপ্লাই করে একটা রায় দিলেন, কিন্তু এই যে 22-এর অধীনে যে রায়টা, সেটা কিন্তু আপিল আদালত দ্বারা কিন্তু আবার সংশোধনযোগ্য। খেয়াল করবেন, ধরেন এক্স রায় দিয়ে দিল কি একজনের বিরুদ্ধে, উনি কি করতে পারবেন, আপিল আদালতে কি করতে পারবেন, ওইটা সংশোধনের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন। তার মানে 22 দ্বারা যে রায়টা, সেটা আপিল আদালত দ্বারা সংশোধনযোগ্য। আচ্ছা, এতটুকু ক্লিয়ার। এখন যে ব্যাপারটা আপনাদের সবার জানা দরকার, সেটা হচ্ছে, তাহলে একটা জিনিস পাইলেন, আপিল আদালত দ্বারা সংশোধনযোগ্য। এখন আমরা দুইটা জিনিস দেখবো এখানে, কাউসার ভাই একটু মনোযোগ রাখবেন, দেখবেন দুইটা জিনিস দেখবো, কখন আদালত তার এই সুবিবেচনামূলক ক্ষমতা অ্যাপ্লাই করে বা ডিসক্রিশনের পাওয়ার অ্যাপ্লাই করে, কখন রায় দিবেন না। দুইটা ক্ষেত্রে রায় দিবেন না, দুইটি ক্ষেত্রে দিবেন না, দুইটি ক্ষেত্রে দিবেন না, দুইটি ক্ষেত্রে খেয়াল করবেন, রায় দিবেন না, অর্থাৎ সুনির্দিষ্ট কার্য সম্পাদনের রায় দিবেন না। কয়টি ক্ষেত্রে? দুইটি ক্ষেত্রে, মাথা রাখবেন, দুইটি ক্ষেত্রে। এখন আমরা এই দুইটি ক্ষেত্র দেখব। প্রথম ক্ষেত্রটা হচ্ছে কি, দেখেন এটা প্রিলি এবং রিটার্ন দুইটার জন্য ইম্পর্টেন্ট। প্রথম ক্ষেত্রটা দেখেন, কখন দিবে না। আচ্ছা, যদি আপনার দেখা যাচ্ছে কি, বাদীকে বিবাদের উপর একটা অন্যায় সুবিধা প্রদান করা হচ্ছে, ধরেন এই রায়টা দিলে স্পেসিফিক পারফরম্যান্সের যে রায়টা, ওইটা দিলে, ওই রায়টা যদি দেওয়া হয়, তাহলে দেখা যাচ্ছে কি বাদীকে একটা অন্যায় সুবিধা দেওয়া হচ্ছে, খেয়াল রাখবেন, বাদীকে অন্যায় সুবিধা দেওয়া হচ্ছে। তাহলে প্রথমটা কি, বাদীকে বিবাদের উপর অন্যায় সুবিধা দিচ্ছে, বাদীকে একটা অন্যায় সুবিধা প্রদান করতেছে, খেয়াল রাখবেন। দেখেন, অর্থাৎ কোর্ট যে রায়টা দিবে, এই রায়টা যদি বাদীর পক্ষে দেওয়া হয়, তাহলে দেখা যাচ্ছে এই রায়টা হচ্ছে একটা বাদী বিবাদের উপর একটা অন্যায় সুবিধা নিচ্ছে, অন্যায় সুবিধা গ্রহণ করতেছে। এই ক্ষেত্রে কোর্ট কি করবেন না, স্পেসিফিক পারফরম্যান্সের রায় দিবেন না, আমরা দিবেন না। দুইটি ক্ষেত্রের মধ্যে প্রথম ক্ষেত্রটা দেখলাম, যে ক্ষেত্রে বাদীকে একটা অন্যায় সুবিধা দেওয়া হচ্ছে বিবাদের এগেইনস্টে। আর সেকেন্ড ব্যাপারটা মোস্ট ইম্পর্টেন্ট, এখান থেকে কেস আসতে পারার মানে আসার সম্ভাবনাটা অনেক বেশি, যে ক্ষেত্রে ওই কার্য সম্পাদন করলে খেয়াল করবেন, কার্য সম্পাদন করলে কার্যটা, ওই যে আপনার যে স্পেসিফিক পারফরম্যান্সের রায় দেওয়া হয়,
কার্য সম্পাদন করলে খেয়াল করবেন, অর্থাৎ স্পেসিফিক পারফরমেন্সে যদি রায় দেওয়া হয় তাহলে রায়টা অবশ্যই কার বিরুদ্ধে দিবে? বিবাদীর বিরুদ্ধে দিবে। খেয়াল করবেন, ধরেন আমি মামলা করলাম স্পেসিফিক পারফরমেন্সে, তাহলে আমি বাদী। আমি মামলাটা করলাম মিস্টার ওয়াই এর বিরুদ্ধে, তাহলে ওয়াই হচ্ছে বিবাদী। এখন স্পেসিফিক পারফরমেন্সের মামলা আমি করলাম, তাহলে রায়টা যদি আমার পক্ষে দেওয়া হয়, এই ক্ষেত্রে ওয়াই এর কি হবে? একটা ওয়াই ক্ষতির সম্মুখীন হবে। খেয়াল করবেন, একটা কষ্টের মধ্যে ফেলে দিবে। কার্য সম্পাদন করলে বিবাদী কষ্টের মধ্যে পড়বে। খেয়াল করেন, বিবাদী কষ্টের মধ্যে। এখন কষ্টটা কি দেখবো আমরা? বিবাদী কষ্টের মধ্যে পড়বে। এই কষ্টটা কি জিনিস আমরা একটু দেখবো। কষ্টের মধ্যে পড়বে। আচ্ছা, দেখেন, প্রথমত দুটা জিনিস ক্লিয়ার। প্রথমটা হচ্ছে কি, বাদীকে বিবাদীর উপর একটা অন্যায় সুবিধা দিবে। আর সেকেন্ড ব্যাপারটা হচ্ছে কি, এই কাজটা যদি সম্পাদন করে তাহলে বিবাদী কষ্টের মধ্যে পড়বে। আচ্ছা, পরের ব্যাপারটা থেকে সেকেন্ড গ্রাউন্ড থেকে কোয়েশ্চেন আসে, প্রিলি রিটার্নের কোয়েশ্চেন আসে। দেখেন, ধরেন আমি কি করলাম, আমি কাউসার ভাইয়ের বিরুদ্ধে মামলা করলাম। মামলাটা হচ্ছে কি সুনির্দিষ্ট কার্য সম্পাদন, অর্থাৎ কাউসার ভাইয়ের এই যে বাড়ি বিটা, এটা হচ্ছে বাড়ি বিটা। কাউসার ভাইয়ের এই বাড়িটা উনি কি করলেন, উনি বলছিলেন যে আমার কাছে বিক্রি করবেন, এবং পরবর্তীতে উনি হয়তো সামহাও আমাকে বলতেছেন যে করবেন না। এখন আমি সুনির্দিষ্ট কার্য সম্পাদনের মামলা করলাম। এখন দেখেন, কাউসার ভাইয়ের এই বাড়িটা ছাড়া ওনার আর কোনো কিছুই নেই, শুধুমাত্র ওনার শেষ সম্বল আছে এই বাড়িটা। এখন যদি রায় আমার পক্ষে দেওয়া হয় তাহলে কাউসার ভাইকে রাস্তায় ঠিক নিতে হবে, রাস্তায় অবস্থান করতে হবে, রাস্তায় নামতে হবে। খেয়াল করেন, ওনাকে কোথায় নামতে হবে? রাস্তায় নামতে হবে। জিনিসটা খুব ইম্পর্টেন্ট, রাস্তায় নামতে হবে। তাহলে এই ক্ষেত্রে কোর্ট কি দিবেন না? রায়টা আমার পক্ষে দিবেন না। কেন দিবেন না? কারণ বিবাদী একটা কষ্টের মধ্যে পড়ে যাচ্ছে, ওনাকে রাস্তায় অবস্থান করতে হবে। এতটুকু ক্লিয়ার কিনা? সেকশন 22-এর এই অংশটুকু ক্লিয়ার কিনা বলেন? ক্লিয়ার কিনা? হ্যাঁ। আচ্ছা, এখন এই যে আমি যে এখন যে ডিসিশনটা দিলাম, এটা হচ্ছে একটা কেসের একটা ডিসিশন, এটা একটা কেসের ডিসিশন। কেসটা হচ্ছে 6 বিএলডি। লিখেন 6 বিএলডি, 6 বিএলডি অ্যাপিলেট ডিভিশন 231। 6 বিএলডি, 6 বিএলডি অ্যাপিলেট ডিভিশন 231, এই মামলার ডিসিশন বলছিলাম। আচ্ছা, তাহলে আমরা দেখলাম দুইটা ক্ষেত্রে দিবে না, আবার একটি ক্ষেত্রে দিবে। একটা ক্ষেত্রে আবার কোর্ট কি দিবে? রায় দিবে। তাহলে পরীক্ষা যদি প্রশ্ন আসে কয়টি ক্ষেত্রে আদালত ডিক্রি প্রদান করবেন না, মানে সুনির্দিষ্ট কার্য সম্পাদনের ডিক্রি প্রদান করবেন না? দুইটি ক্ষেত্রে। আবার যদি বলে কয়টি ক্ষেত্রে করবেন, তাহলে একটি ক্ষেত্রে। আচ্ছা, আসেন এখন আমরা একটি ক্ষেত্রে, যে ক্ষেত্রে দেবেন বা দিবেন কয়টি ক্ষেত্রে? একটি ক্ষেত্রে দিবেন, একটি ক্ষেত্রে। এখন সেটা কি একটু দেখেন, কোন ক্ষেত্রে দিবেন। এখন আমরা জায়গাটা একটু দেখবো। আপনারা সবাই সেকশন 22 যখন পড়েন, সেকশন 22-এর মানে পুরোটা পড়েন না, এই দুইটা জিনিস পড়ে সামনের দিকে চলে যান, তারপর খুশি হয়ে যান, কিন্তু এই জায়গাটা আপনারা টাচ করেন না। দেখেন, যে ক্ষেত্রে বাদী কি করলো, দেখেন, বাদী মেজরিটি পার্সেন্ট কাজ করে ফেললো, মেজরিটি পার্সেন্ট কাজ করে ফেললো, মেজরিটি পার্সেন্ট কাজ শেষ করলো। অথবা দেখেন, অথবা দেখা যাচ্ছে কি, যদি এই সুনির্দিষ্ট কার্য সম্পাদনের রায়টা দেওয়া না হয় বা না দেয়, তাহলে বাদীর একটা অপূরণীয় ক্ষতি হবে, বাদীর একটা বড় ধরনের ক্ষতি হবে, তাহলে এই যে দেখেন, যদি মেজরিটি পার্সেন্ট কাজ করে ফেলে, ধরেন আপনার সাথে আমার একটা চুক্তি হয়েছে, আমি বাদী, আমি মামলা করলাম, আপনি বিবাদী। এখন আমি কোর্টকে সন্তুষ্ট করলাম যে যে চুক্তিটা আমাদের মধ্যে হয়েছে তার মেজরিটি পার্সেন্ট কাজ আমি সম্পন্ন করলাম। সুতরাং এক্ষেত্রে চুক্তি কি করবেন? এক্ষেত্রে কোর্ট তার বিবেচনামূলক ক্ষমতা অ্যাপ্লাই করে কি দিতে পারেন? রায় দিতে পারেন আমার পক্ষে। অথবা যেমন দেখেন, হতে পারে কি এমন যে একটা বিল্ডিং এর একটা হয়েছে, একটা বিল্ডিং এর চুক্তি হয়েছে, যে আমি এই জায়গাটাতে একটা বিল্ডিং করব, এবং আমি বিল্ডিং এর কাজও শুরু করে দিয়েছি, আমি বাদী, আমি মেজরিটি পার্সেন্ট কাজ করলাম কি, এবং আলটিমেটলি যদি রায়টা যদি আমার পক্ষে না আসে আমি ক্ষতিগ্রস্ত হব। এই জন্য কোর্ট কি করবেন? এই ক্ষেত্রে রায় বাদীর পক্ষে দিবেন। আগে দেখলাম দিবেন না দুইটা ক্ষেত্র, আর এই ক্ষেত্রে দেখলাম দিবেন একটি ক্ষেত্রে। এতটুকু ক্লিয়ার কিনা? কাউসার ভাই ক্লিয়ার কিনা জানাবেন। হ্যাঁ, ক্লিয়ার। আচ্ছা, এখন আমরা একটু সামনের দিকে যাব। এখন আসেন সেকশন 23। সেকশন 23-এর যে ব্যাপারটা, আমরা তো সুনির্দিষ্ট কার্য সম্পাদনের মামলা করি। এখন এই যে আমরা স্পেসিফিক পারফরমেন্সের যে মামলা করি,
স্পেসিফিক পারফরমেন্সের মামলাটা খেয়াল করবেন, এই জিনিসটা ইম্পর্টেন্ট। এই সেকশনগুলো আপনারা অনেকে পড়েন না, এই জন্য গোড়ায় ফেলেন। পরীক্ষা আসলে হয়তো অনেক সময় এগুলা মানে স্কিপ হয়ে যায় আর কি। তাহলে স্পেসিফিক পারফরমেন্সের মামলা কারা করতে পারেন? কারা করতে পারেন? শুধুমাত্র দুইটা জিনিস মাথায় রাখবেন। কারা করতে পারেন, কারা করতে পারেন, কারা করতে পারেন। পরীক্ষা যদি আসে স্পেসিফিক পারফরমেন্সের মামলা কারা করতে পারেন, কত ধারায় বলা আছে, বা স্পেসিফিক যারা করতে পারেন এটা কত ধারায় বলা আছে? উত্তর হবে 23। কয় ধরনের ব্যক্তি? 8 ধরনের ব্যক্তি। বাস, সেকশন 23 থেকে এতটুকু। আর সেকশন 23 সেকশন 27 কাদের বিরুদ্ধে? কাদের বিরুদ্ধে স্পেসিফিক পারফরমেন্সের আদেশ দেওয়া যাবে? স্পেসিফিক পারফরমেন্সের আদেশ কাদের বিরুদ্ধে দেওয়া যাবে সেই বিষয়টা হলো সেকশন 27 এখানে হচ্ছে 5 ধরনের ব্যক্তির বিরুদ্ধে, 5 ধরনের। তাহলে স্পেসিফিক পারফরমেন্সের আদেশ চাওয়া যায় কত ধারায় বলছে? 27 ধারায়। কয় ধরনের ব্যক্তি? 5 ধরনের ব্যক্তি। ক্লিয়ার কিনা? ক্লিয়ার? হ্যাঁ, ক্লিয়ার। আচ্ছা, এবার আমরা গতকালকে সেকশন 25 বলছিলাম। সেকশন 25 এ আমরা দেখছিলাম সত্যহীনতার বিষয়টা, আর সেকশন ছিলাম আমরা কমপ্লেন। হ্যাঁ এটা আজকে বিকেলেও একজন কমপ্লেন করছিল। আজকে বিকেলে একটা বিজ্ঞানের ক্লাস নিয়েছিলাম, সন্ধ্যার দিকে বিজ্ঞানের ক্লাসও নাকি সেম কাহিনী। আচ্ছা আচ্ছা, একটু চেষ্টা করে কি হয় দেখি। মিউট করতে হবে, ইতি একটু মিউট করতে হবে। আচ্ছা, তাহলে আমরা সেকশন এগুলো দেখলাম। এরপরে সেকশন 27 ক একটা সেকশন আসছিল। আচ্ছা, সেকশন 21 এর ক যে সেকশনটা পাইছিলাম, এই সেকশনটা কখন থেকে কার্যকর হয়? জুলাই 1 জুলাই 2005, মানে অর্থাৎ 2005 1 জুলাই 2000, মানে জুলাইয়ের 1 সালে জুলাইয়ের 1 তারিখ থেকে কার্যকর হয় 21 ক। কারণ এই স্পেসিফিক রিলিফ অ্যাক্টের সর্বশেষ যে সংশোধনটা আসছিল সেটা হচ্ছে 2004 সালে, আর সেটা কার্যকর হয়েছে পরবর্তী অর্থবছর থেকে কার্যকর হয়েছে। খেয়াল রাখবেন। তাহলে 21 কটা কখন থেকে কার্যকর হয়? প্রিলিতে কোয়েশ্চেন আসতে পারে। আমার কথা হচ্ছে স্পেসিফিক রিলিফের যে 10টা এমসিকিউ আসবে, 10টা এমসিকিউ, 10টা না, 10টা কোনো 10টা। আচ্ছা, 10টা 100% 10টাতে 10টা করতে হবে। আমি এর বাইরে আর কিছু বুঝি না, কথা হচ্ছে এটাই। 10টাতে 10টা আপনাদেরকে 100% কনফার্ম দিতে হবে। কনফার্ম মানে কনফার্ম, কোনো ছাড় হবে না। আরিফ বেশি ডিস্টার্ব করতেছে তো। আচ্ছা, আরেকটার দিকে যাই, দেখি কি হয়। আচ্ছা, একটা কাজ করি, এতটুকুতে কানেক্টেড থাকবে। আমি ওয়াইফাই সুইচটা একবার অফ করে অন করে দেখলে মনে হয় কিছুটা রিলিফ পাওয়া যাবে। কি বলেন রাজশ্রী আপু? রাজশ্রী আপু, এই কাজটা করে দেখি, মানে এটা ইয়াতে থাকুক, আমি ওয়াইফাই সুইচটা একটু একবার অফ করে অন করে দেখি। ফার্স্ট এপ্রিল 1930 থেকে 1 এপ্রিল 1930 শুধুমাত্র একটা জিনিস দেখবেন, 27 ক এই ধারাটা কখন থেকে কার্যকর হয়? 1 এপ্রিল 1930 এর পর থেকে। 1930 এর পরে যে সমস্ত চুক্তি সম্পাদিত হয়েছিল ওই সমস্ত চুক্তির ক্ষেত্রে এই ধারাটা অ্যাপ্লিকেবল। বাস এতটুকু জানলে হবে, আর কিছু জানতে হবে না। এখন আসেন, তাহলে আমরা মোটামুটি এতটুকু শেষ হয়েছে। এখন আমরা যাব মোস্ট ইম্পর্টেন্ট জায়গা, যেটা আমাদের মজার একটা জায়গা। কোর্ট বিল্ডিং এর যে জায়গাটা থেকে বেশি মামলা হয় ওই জায়গাটাতে এন্টার করব। দেখেন, এখানে যদি আপনাকে প্রবেশ করতে হয় আপনাকে আগে একটা জিনিস জেনে প্রবেশ করতে হবে। সেটা হচ্ছে, আমরা তো এই আইনের যে খণ্ডগুলা তো পড়েছি, কয়টা খণ্ড আছে নেই এই জিনিসগুলো পড়েছিলাম, চ্যাপ্টার কয়টা আছে নাই এই জিনিসগুলো পড়েছিলাম। এখন আপনাদেরকে যে জিনিসটা মাথায় রাখতে হবে, দলিল যে বাতিল বা দলিল সংশোধনের যে ব্যাপারগুলা, দলিল সংশোধনের ব্যাপারগুলা চ্যাপ্টার কত থেকে শুরু হয়েছে? চ্যাপ্টার হচ্ছে 3 এই জিনিসটা মাথায় রাখবেন। তো মনে করেন 31 থেকে কিন্তু মূলত আমাদের মূল সেকশন গুলা শুরু। তো 31 এর প্রথম লেটারটা 3, এই জন্য 3 চ্যাপ্টার 3 এভাবে মাথায় রাখতে পারেন। আচ্ছা, এখন আমরা শুরু করব সেকশন 31। সেকশন 31টা মোস্ট ইম্পর্টেন্ট সেকশন। আমরা সবাই জানি দলিল সংশোধন। খেয়াল করেন, দলিল সংশোধন এই ব্যাপারটা আমরা সবাই জানি। তাহলে এখানে কিছু ইংলিশ শব্দ লিখতে হবে, ইংলিশ গুলো একটু দেখবো। রেকটিফিকেশন,
রেকটিফিকেশন তার মানে কি সংশোধন। এখন রেকটিফিকেশন কি? রেকটিফিকেশন অফ ইনস্ট্রুমেন্ট। ইনস্ট্রুমেন্ট শব্দটা মোস্ট ইম্পর্টেন্ট। ইনস্ট্রুমেন্ট ভাইবার জন্য প্লাস পিডির জন্য প্লাস রিটেনের জন্য প্লাস প্র্যাকটিক্যাল লাইফের জন্য। ইনস্ট্রুমেন্ট এই যে শব্দটা, ইনস্ট্রুমেন্ট শব্দের অর্থ কি? ব্যাপারটা হচ্ছে ইনস্ট্রুমেন্ট শব্দের অর্থ কি, দেখি কেউ বলতে পারেন কিনা। এখানে বলা আছে রেকটিফিকেশন অফ ইনস্ট্রুমেন্ট। সেকশন 31 এর বিষয়বস্তু হচ্ছে রেকটিফিকেশন অফ ইনস্ট্রুমেন্ট। এখন আমার প্রশ্নটা হচ্ছে রেকটিফিকেশন অফ ইনস্ট্রুমেন্ট বলতে কেউ কিছু বুঝেন কিনা? বুঝলে একটু আমাকে জানান। আচ্ছা আসেন, মাথা রাখবেন ইনস্ট্রুমেন্ট বলতে পৃথিবীতে যত ধরনের দলিল আছে, যত ধরনের কাগজপত্র আছে সবগুলাকে বোঝাই, সবগুলাকে। আপনার সাথে আমার একটা বিক্রয় চুক্তি হয়েছে সেটাও এখানে আসবে, আপনার সাথে আমার একটা দলিল হয়েছে সেটাও এখানে আসবে, আপনার সাথে আমার একটা ব্যবসায়িক চুক্তি হয়েছে সেটা। অর্থাৎ দুনিয়াতে যত ধরনের কাগজপত্র দলিল আছে সবগুলা কে বোঝায় হচ্ছে ইনস্ট্রুমেন্ট। তাহলে আপনার যত ধরনের সংশোধন আছে সব সংশোধনের মামলা হবে কত দাঁড়ায়? 31 দাঁড়ায়। তাহলে যদি পরীক্ষায় প্রশ্ন আসে দলিল সংশোধনের মামলা কত দাঁড়ায়, যেগুলো আসতে পারে সাধারণত 31 দাঁড়ায়। এখন আপনি মন চাইলে কি দলিল সংশোধন করতে পারবেন? না। তাহলে দেখেন দুইটা ক্ষেত্র, দুইটা বিষয় আপনাকে ফুলফিল করতে হবে। অর্থাৎ দুইটা কারণে আপনি দলিল সংশোধনের মামলা করা যায়। প্রথমটা হচ্ছে কি মিউচুয়াল মিস্টেক। মিউচুয়াল মিস্টেক, মিউচুয়াল বানানটা কিরকম? আচ্ছা ঠিকই লিখছিলাম। মিউচুয়াল মিস্টেক, মিউচুয়াল মিস্টেক দেখবেন, মিউচুয়াল মিস্টেক অর্থাৎ উভয় পক্ষের ভুলের কারণে যদি কোন একটা দলিলে যদি দেখেন উভয় পক্ষের ভুল, প্রথমটা। সেকেন্ড বিষয়টা কি? সেকেন্ড বিষয়টা হচ্ছে ফ্রড। ফ্রড। এখন এই যে মিউচুয়াল মিস্টেক এবং ফ্রড এই দুটার কারণে কি হবে? এর মধ্যে ধরেন মিউচুয়াল মিস্টেক হয়েছে অথবা ফ্রড করছে যে কোনো একটা পক্ষ, কি হবে? আপনার দলিলের যে প্রকৃত উদ্দেশ্য, প্রকৃত উদ্দেশ্যটাকে যদি প্রকাশ না পাই, প্রকৃত উদ্দেশ্য প্রকাশ না পেলে, দেখেন প্রকৃত উদ্দেশ্য যদি প্রকাশ না পাই, প্রকৃত উদ্দেশ্য প্রকাশ না পেলে দেখেন আমি একটা দলিল সংশোধনের মামলা কখন করব? প্রথমত আমাকে দুইটা বিষয় ফুলফিল, দুইটার যে কোনো একটা ফুলফিল করতে হবে। হয়তো দেখাইতে হবে আমি এবং কাউসার ভাই আমাদের মধ্যে একটা দলিল হয়েছিল, দলিল সম্পাদিত হয়েছিল, কিন্তু আমাদের উভয় পক্ষের ভুলের কারণে একটা কি হয়েছিল, একটা ভুল হয়েছিল, যে ভুলের কারণে আমাদের যে দলিলের যে প্রকৃত উদ্দেশ্য সেই উদ্দেশ্যটা কি হচ্ছে না, প্রকাশিত হচ্ছে না বা প্রকাশ পাচ্ছে না। অথবা অথবা আমাদের দুজনের মধ্যে যে কোনো একজন ফ্রড করছিলাম। এখন দেখেন কি রকম, ধরেন আমার সাথে কাউসার ভাইয়ের যে চুক্তি হয়েছিল, চুক্তিটা হচ্ছে কি আমি 1100 আচ্ছা 111 দাগ অথবা আচ্ছা 1111 দাগ, 1112 দাগ বা 1300 দাগ, এরপরে 1500 দাগ, এই যে এই দাগের জায়গাগুলো আমি কি করব? ওনার কাছে বিক্রি করব। এবং আমাদের মধ্যে একটা বিক্রয় দলিল হয়েছে, বিক্রয় দলিলের মধ্যে ভুল ক্রমে কি হয়েছে, আমাদের উভয় পক্ষের ভুলের কারণে এই 1300 জায়গায় এই দলিলটা হয়ে গেছে কত? 1301 নম্বর দাগটা হয়ে গেছে। তাহলে দেখেন আমাদের মধ্যে যদিও চুক্তি হয়েছে কি 1300 দাগ দিব, কিন্তু ভুল ক্রমে বাকি সবগুলো ঠিক ছিল, এই দাগটা 1300 জায়গায় 1301 দাগ হয়ে গেছে। তাহলে এটা কিন্তু একটা ক্ষতি হচ্ছে। সো এই ক্ষেত্রে আমরা কি করতে পারবো? দলিল সংশোধনের মামলা করতে পারবো। অথবা আমাদের মধ্যে যে কোনো একজন ফ্রড করে, ধরেন আমাদের মধ্যে মনে করেন আমি পড়াশোনা করি নাই, এখন কাউসার ভাই চালাক একজন মানুষ, উনি কি করছেন সিস্টেমে 1300 জায়গায় 1301 নম্বর দাগটা বসিয়ে দিয়েছেন। তাহলে এই যে একটা ফ্রড করার মাধ্যমে যদি এরকম করা হয় এবং যার কারণে আমাদের প্রকৃত উদ্দেশ্য কি হচ্ছে না, প্রকাশিত হচ্ছে না, তখন দলিল সংশোধনের মামলা করা যায়। ক্লিয়ার কিনা? এতটুকু ক্লিয়ার কিনা একটু বলবেন। এখন আসেন এই যে দলিল সংশোধনের মামলা এক্ষেত্রে আদালত তার ডিসক্রিপশনের পাওয়ার যতটুকু অ্যাপ্লাই করা যায় ততটুকু অ্যাপ্লাই করবেন। তাহলে কি লাগবেন? দলিল সংশোধনের মামলায় আদালত কোন ধরনের ডিসক্রিপশনের পাওয়ার অ্যাপ্লাই করতে পারে কিনা, অথবা 31 ধারার অধীনে আদালত ডিসক্রিপশনের পাওয়ার অ্যাপ্লাই করতে পারে কিনা? উত্তর হচ্ছে পারে। এখন এই যে দলিল সংশোধনের যে মামলা করবেন, প্রশ্ন হচ্ছে মামলাটা আপনি কতদিনের মধ্যে করবেন? খেয়াল করেন, মামলাটা আপনি কতদিনের মধ্যে করবেন? মামলাটা করবেন আপনি 3 বছরের মধ্যে। মামলা করবেন 3 বছরের মধ্যে। আসেন এগুলা ভাইবা প্লাস পিডির জন্য এত ইম্পর্টেন্ট বলার মতো না। 3 বছরের মধ্যে এটা কোথায় বলা আছে? দুইটা আর্টিকেলে বলা আছে। মোস্ট ইম্পর্টেন্ট জায়গা হচ্ছে এটা, দুইটা আর্টিকেল, একটা হচ্ছে 95 আর একটা হচ্ছে 96। এখন প্রশ্ন হচ্ছে একটা বিষয়ে দুইটা আর্টিকেল কেন? একটা বিষয়ে দুইটা আর্টিকেল কেন?
আসেন কেন সেটা দেখাচ্ছি। যদি প্রতারণার মাধ্যমে হয়, যদি প্রতারণা করা হয় তাহলে হচ্ছে আপনার 95, আর যদি ভুলের কারণে হয় তাহলে হচ্ছে আপনার 96। এতটুকু ক্লিয়ার কিনা একটু জানাবেন। অর্থাৎ দলিল সংশোধনের মামলাটা আপনি 3 বছর, এখন কখন থেকে 3 বছর? যেদিন যেদিন আপনার ফ্রড বা মিউচুয়াল মিস্টেকের যে ব্যাপারটা ওইটা যেদিন আপনার নলেজে আসছে সেদিন থেকে 3 বছরের মধ্যে। সেটা কোথায় বলা আছে? 95 এবং 96 এ। তাহলে দুইটা সেকশন, দুইটা আর্টিকেল কেন? আর এই আর্টিকেল গুলো কিন্তু লিমিটেশনের আর্টিকেল। ক্লিয়ার কিনা? এবার আসেন, এবার আমি একটা প্রশ্ন করি, এক পক্ষের ভুলের জন্য দলিল সংশোধনের মামলা করা যাবে কিনা? কেউ উত্তর দিতে পারেন কিনা দেখি। এক পক্ষের ভুলের জন্য বা ভুলের কারণে দলিল সংশোধনের মামলা করা যাবে কিনা? বাকিদের কি মতামত? যাবে। কাউসার ভাই কি মতামত? কাউসার ভাই? কাউসার ভাই কি আছেন না ঘুমাই গেছেন? আচ্ছা যাই হোক, আনফরচুনেটলি আপনাদের আনসার হচ্ছে রং। আপনাদের আনসার আমি নিতে পারি নাই, সরি। দেখেন, আপনারা যে বলতেছেন এক পক্ষের ভুল, ভাই ওই এক পক্ষ তো সিস্টেমে তো উনি যে মানে খারাপ করতেছেন, উনি যে 2 নাম্বারই করতেছেন, তার কি কোনো গ্যারান্টি আছে এক পক্ষের কখনো ভুল হতে পারে? দুই পক্ষের ভুল হয়। অবশ্যই 2 পক্ষের ভুল লাগবে। এক পক্ষের ভুলের কারণে কখনো দলিল সংশোধন করা যাবে না, কারণ অন্য পক্ষ তখন কি নিবে, এটার ডিফেন্স নিবে। ভালোভাবে বুঝে নিয়েন বাকিটা। আচ্ছা এখন আসেন, এখন আমরা ধরেন এক্স এবং ওয়াই এর মধ্যে একটা কি হলো, একটা চুক্তি হলো। এখন এর মধ্যে ওয়াই পরবর্তীতে গিয়ে দাবি করতেছে আমার ভুল হয়েছে, আমি আসলে ওই যে 1300 দাগের জায়গায় আমি ভুল ক্রমে 1301 বলে ফেলছি। এটা পরবর্তীতে গিয়ে বললে আর হবে না, কারণ এটা কিরকম সুযোগ দেখেন। এমনও তো হতে পারে কি 1300 দাগের যে জায়গাটা, ধরেন আপনার সাথে কথা হয়েছিল 1300 দাগের বিক্রি করা, 1300 দাগের জায়গাটা বিক্রি করার কথা ছিল। এখন আপনি পরবর্তীতে গিয়ে বলতেছেন না আমার সাথে কথা আসলে আমি ভুল ক্রমে বলে ফেলছি, মূলত আমি বিক্রি করবো বলছিলাম 1301 নাম্বার দাগটা, আমি ভুল ক্রমে 1300 নাম্বার দাগ বলে ফেলছি। আচ্ছা তার মানে আপনি এটা ক্যান্সেল করে এটা রাখতে চাচ্ছেন। এবার আসেন, এমনও তো হইতে পারে যে আপনি আপনি ধরেন আপনার এই যে জায়গাটা বিক্রি করার কথা ছিল 1 লক্ষ টাকায়, 1 লক্ষ টাকায়, 1 লাখ টাকায়, আপনি পরবর্তীতে 1 লাখ মানে 1.5 লাখ টাকার একজন কাস্টমার পেয়ে এই সুযোগটা নিচ্ছেন, ঠিক কিনা? হতে পারে না এরকম? এটা বলেন রাজেশ কাপু, বুঝছেন কিনা বলেন আপনি। এখন ক্লিয়ার? আচ্ছা এখন আসেন, এখন এই যে আপনার যে একটা দলিল সংশোধন করলেন, দলিল সংশোধন করার পরে ওই সংশোধিত দলিলের উপর সুনির্দিষ্ট কার্য সম্পাদন চাওয়া যায় কিনা দেখি বলেন। দলিল সংশোধন করার পরে সুনির্দিষ্ট কার্য সম্পাদন চাওয়া যাবে কিনা? কোনটা আগে যাবে? আসেন 34 ধারা। 34 ধারায় বলা হচ্ছে আপনি যদি দলিল সংশোধন করেন আগে দলিল সংশোধন করবেন, এরপরে আরজিতে আপনি ওই বিষয়টা উল্লেখ করবেন, বাস। তাহলে দলিল সংশোধিত দলিলের উপরও কি যাওয়া যায়, সুনির্দিষ্ট কার্য সম্পাদন চাওয়া যায়, মাথা রাখবেন। আচ্ছা এখন আমরা যাব 35-এ। আপনারা 33 সরি 31, 35, 39 আমরা এই 3টা সেকশন কিন্তু মিলাই পড়বো। এখন আমরা 35 ক্লিয়ার করব। দেখেন 35 এর ব্যাপারটা দেখেন, আমরা আগেরটা দেখলাম সংশোধন, ওটা কি ছিল দলিল সংশোধন, আর এটা হচ্ছে চুক্তি বাতিল। চুক্তি বাতিল, এখান থেকে প্রথম যে বিষয়টা যে প্রশ্নটা আসবে সেটা হচ্ছে আপনার রেস্ট্রিকশন যে শব্দটা, খেয়াল করবেন ইংলিশের যে শব্দটা রেস্ট্রিকশন, এই বানানটা একটু দেখবেন, খেয়াল করেন রেস্ট্রিকশন। পরীক্ষায় আপনার যদি কোয়েশ্চেন যদি কি করা হয়, কঠিন করা হয় বা একটু কনফিউজিং কোয়েশ্চেন করতে চাই, তাহলে এটা কিন্তু একটা বড় সুযোগ, রেস্ট্রিকশন। অথবা পরীক্ষা সোজাসুজি জিজ্ঞেস করতে পারে যে বাতিলের বাংলা কি, খেয়াল রাখবেন চুক্তি বাতিল। তাহলে এই রেস্ট্রিকশন শব্দটা আপনারা দেখে নিয়েছেন আশা করি। এখন আমরা একটু দেখি, সামনের দিকে একটু যাওয়ার ট্রাই করব। তাহলে চুক্তি বাতিল, চুক্তি হচ্ছে আমরা একটু আগে বললাম যে ইনস্ট্রুমেন্টের একটা অংশ মাত্র চুক্তি, ঠিক আছে? ইনস্ট্রুমেন্ট কিন্তু একটা ওয়াইড একটা কনসেপ্ট।
আর চুক্তি জিনিসটা এখানে একটা ন্যারো কনসেপ্ট। তার মানে ইনস্ট্রুমেন্টের একটা অংশ হচ্ছে কিন্তু চুক্তি, খেয়াল রাখবেন। আচ্ছা, এখন আমরা দেখব আপনি চুক্তি বাতিলের মামলা করতে হলে আপনাকে কয়টা শর্ত পূরণ করতে হবে? তিনটি শর্ত পূরণ করতে হবে, খেয়াল রাখবেন। তিনটি শর্ত, এই তিনটি শর্ত আমরা দেখব। প্রথমত ওইটা যদি কি হয়, ভয়েডেবল এবং টার্মিনেবল হয়, অর্থাৎ যে চুক্তিটা আপনাদের মধ্যে যে চুক্তিটা হয়েছে ওই চুক্তিটা যদি ভয়েডেবল এবং টার্মিনেবল হয়, ভয়েডেবল এবং টার্মিনেবল হয়। সেকেন্ড যে ব্যাপারটা, খুব মনোযোগ রাখবেন, বাদীর চেয়ে বিবাদীকে কি করা যায়? বাদীর চেয়ে বিবাদীকে বেশি দোষারোপ করা যায়, অর্থাৎ বাদীর চেয়ে বিবাদীর দোষ বেশি, বাদীর চেয়ে বিবাদীকে বেশি দোষারোপ করা যায়, অথবা আনলফুল। আর 3 নাম্বার যে ব্যাপারটা খুবই ইম্পর্টেন্ট, 3 নাম্বার ব্যাপারটা হচ্ছে আপনার সাথে আমার একটা চুক্তি হয়েছে এবং এই বিষয়ে কোর্টের কাছে একটা কি মামলা হয়েছে। কোর্ট, আমি ক্রেতা আপনি বিক্রেতা, ধরেন আমি ক্রেতা আর কাউসার হাসান বিক্রেতা। এখন কোর্ট আমাকে বললো যে কি টাকা পরিশোধ করতে, এখন আমি টাকা পরিশোধ করতে পারি না। তার মানে কি ক্রয় মূল্য পরিশোধ করতে না পারলে তাহলে এই তিনটার যে কোনো একটা শর্ত আপনাকে কি করতে হবে? ফিল আপ করতে হবে। অর্থাৎ আপনি চুক্তি যদি বাতিল চান, চুক্তি বাতিল চাইতে হলে আপনাকে এই তিনটার যে কোনো একটা শর্ত ফিল আপ করতে হবে। এখন আসেন, প্রশ্ন হচ্ছে, আচ্ছা আমরা একটা জিনিস স্কিপ করে আসছি, 31-এ কে মামলা করতে পারে? কে মামলা করতে পারে দেখি, কেউ বলেন তো, বলেন। শুধু কি মামলা পার্টিরা পারবে নাকি পার্টির বাইরে কেউ পারবে? থার্ড পার্টি তো পারে মনে হয়। ইয়েস, মনে হয় কোনো শব্দ থাকতে পারবে না, এমন ভাবে করতে হবে। আমি ধরে নিলাম, দেখেন এক্স এবং ওয়াই এর মধ্যে একটা কি হয়েছে, একটা দলিল সম্পাদিত হয়েছে। ওই দলিলে ধরেন ওই দলিলে ভুলক্রমে জ্যাক নামের আরেকজন ব্যক্তির জায়গার দাগটা এখানে চলে আসছে। তাহলে দেখেন ওদের মধ্যে এই চুক্তিটা যদি কার্যকর হয়ে যায়, সবকিছু কমপ্লিট হয়ে যায়, তাহলে ক্ষতিগ্রস্ত হচ্ছে জেট। কারণ কি, জেটের 13 নম্বর যে দাগের জায়গাটা, ওটা কিন্তু ওদের এখানে জায়গার মধ্যে চলে আসছে, ওদের চুক্তির মধ্যে চলে আসছে, তাহলে জেট ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই জন্য জেটও কি করতে পারবে? দলিল সংশোধনের মামলা করতে পারবে। তাহলে উত্তরাধিকারী, প্রতিনিধি, তারপর যার কাছ থেকে সম্পত্তি গ্রহণ করেছে সে, এরা সবাই কি করতে পারবে? মামলা করতে পারবে। আর এখানেও সেম, এই যে আমরা শর্তগুলো দেখলাম, শর্ত দেখার পরে এখন আমরা দেখবো কে মামলা করতে পারে। স্বার্থ সংশ্লিষ্ট যে কোনো ব্যক্তি, খেয়াল রাখবেন, স্বার্থ সংশ্লিষ্ট যে কোনো ব্যক্তি। মামলা কতদিনের মধ্যে করতে হবে? মনোযোগ রাখবেন, এই জায়গাগুলো মোস্ট ইম্পর্টেন্ট। মামলা কতদিনের মধ্যে করতে হবে? মামলা করতে হবে 1 বছরের মধ্যে। মামলা করতে হবে 1 বছরের মধ্যে। কোথায় বলা আছে? আর্টিকেল 114 তে বলা আছে। এতটুকু ক্লিয়ার কিনা? হ্যাঁ, ক্লিয়ার। এখন আসেন, এতটুকু যদি ক্লিয়ার হয়, এই যে 2005 সালের, খেয়াল করেন, 2005 সালের পূর্বে এই 1 বছরের বিধানটা ছিল 3 বছর। 2005 সাল থেকে সেটা 1 বছর করা হয়েছে। ভাইভা বোর্ডে প্রশ্ন আসতে পারে কিংবা পিলিতেও আসতে পারে। ভাইভা বোর্ডে জিজ্ঞেস করতে পারে 35 ধারার অধীন কতদিনের মধ্যে মামলা করতে হবে, তখন আপনি বলবেন 1 বছরের মধ্যে মামলা করতে হবে। যদি বলা হয় 2005 সালের আগে সেটা কত বছরের বিধান ছিল, তখন বলতে হবে 3 বছরের বিধান। মাথায় রাখবেন। আচ্ছা, যদি এতটুকু শেষ হয় তাহলে আমরা এবার যাবো 39-এ। আচ্ছা, 39-এ আগে আরেকটা জিনিস পড়ে ফেলি। এগুলো আসলে তেমন কেউ পড়ায় না, বাট আমি পড়াচ্ছি কারণ আমি চাচ্ছি না যে একটা নাম্বার এখান থেকে মিস যাক। 37, এরপর 39-এ যাবো। আমরা এই 3টা সেকশন একদম রিলেট করে পড়বো। এখন যাবো 37-এ। দেখেন, আচ্ছা আমরা ইয়াতে কি পড়ছিলাম? 19-এ কি পড়ছি? কেউ বলতে পারবেন? 19-এ দেখি, কি একদম বলেন, 19-এ কি পড়ছি? খাতা দেখে বলেন দরকার হলে। চুক্তি সম্পাদনের পাশাপাশি অতিরিক্ত বা বিকল্প হিসেবে আর্থিক ক্ষতিপূরণ দেওয়া যেতে পারে। এই যে, আর 37 এসে আপনি যখন দেখবেন যে আপনার দলিলটা কি করা যাচ্ছে না, অর্থাৎ আপনার যে ওই যে দলিলটা কি করা যাচ্ছে না, কার্যকর করা যাচ্ছে না, অর্থাৎ আপনি স্পেসিফিক পারফরম্যান্স পাচ্ছেন না, তখন আপনি কি চাইবেন? তখন ওই দলিলটা বাতিল চাইবেন। ধরেন এক্স এবং ওয়াই এর মধ্যে একটা কি চুক্তি সম্পাদিত হয়েছিল, এখন আলটিমেটলি দেখা যাচ্ছে সেটা সুনির্দিষ্টভাবে কার্য সম্পাদন করা যাচ্ছে না, তখন কি চাইবেন? তখন ওই চুক্তিটা বাতিল চাইবেন। এটা বলা হচ্ছে এখানে, অর্থাৎ
স্পেসিফিক ভাবে পারফরমেন্স যদি করা না যায়, স্পেসিফিক পারফরমেন্স করা না যায়, তাহলে সেটা আপনি বাতিল চাইতে পারেন 37 দ্বারাই। তাহলে রিলেট করে পড়বেন সেকশন 12, 19 প্লাস 37, একটু রিলেট করে পড়বেন তাহলে মাথায় থাকবে। আবার এটার সাথে আসবে 29। আচ্ছা, এখন আসেন, এখন এগুলো তো গেল, এখন সেকশন 37 এর সাথে আরেকটা সেকশন একটু পড়ে নেবেন, সেটা হচ্ছে 38। সেকশন 38 এ কি বলা আছে দেখেন। সেকশন 38 এ এই যে আমরা সেকশন 37 এ ইয়া করলাম, 35 এ একটা কি করলাম, চুক্তি বাতিল করলাম। চুক্তি বাতিল করার পরে সেকশন 38 এ গিয়ে একটা একটা কি দিবে, একটা সান্ত্বনা দিবে। সান্ত্বনা মানে কিরকম দেখেন, এটা হচ্ছে ব্যতিক্রম একটা সেকশন 38। ধরেন এক্স এবং ওয়াই, মনোযোগ রাখবেন, এক্স বাদী, উনি বাদী আর উনি হচ্ছেন বিবাদী। চুক্তি বাতিলের মামলা করলো কে, এক্স, ওনার বিরুদ্ধে আদালত চুক্তি বাতিল করলো। চুক্তি বাতিল করার পরে আদালত যে কাজটা 38 দ্বারা করবে সেটা বলা হচ্ছে কি, আদালত চাইলে এই যে এক্স এর কাছ থেকে কিছু, খেয়াল করেন, এক্স এর কাছ থেকে কিছু ক্ষতিপূরণ নিয়ে কাকে দিবেন, এক্স এর কাছ থেকে কিছু ক্ষতিপূরণ নিয়ে কাকে প্রদান করবেন, বিবাদীকে দিবেন ক্ষতিপূরণ। ক্ষতিপূরণ অথচ মামলা করছে কিন্তু বাদী, বাদীর পক্ষেও রায় দিল। বাদীর পক্ষে রায় দেওয়ার পরে ওই যে ওনার জন্য একটু সান্ত্বনা পুরস্কার হিসেবে কি করবেন, ক্ষতিপূরণ দিবেন আর কি। আচ্ছা, এবার আমরা যাব 39-এ, মোস্ট ইম্পর্টেন্ট সেকশন। এরপর আমরা একটু রিলেট করে পড়ব। আচ্ছা, এখন একটু দেখেন তাহলে 39-এ কি আমরা, হ্যাঁ একটু আস্তে ভাই, লিখে শেষ করতে পারতেছি না, তুই দৌড়াচ্ছিস কেন? আচ্ছা, আমরা 31-এ দেখলাম দলিল সংশোধন, দলিল সংশোধন। 35-এ দেখলাম চুক্তি বাতিল। আর 39-এ হচ্ছে, খেয়াল করেন, 39 হচ্ছে দলিল, খেয়াল মনোযোগ রাখবেন, দলিল বাতিল, দলিল বাতিল, দলিল বাতিল। লেখা না বুঝলে বলবেন। এটা ছিল দলিল সংশোধন, 31 সংশোধন, 39 বাতিল, আর চুক্তি বাতিল হচ্ছে 35-এ। এখানে আপনারা দেখছিলেন 3 বছরের বিধান, এখানে দেখছেন 1 বছরের বিধান, এখানেও আবার 3 বছরের বিধান। আপাতত এতটুকু, এরপরে আমরা 39-এ আবার যাব। লেখা শেষ হলে একটু জানাবেন। আসলে ব্যাপারটা হচ্ছে কি, ওই আপনারা না বলেন তো, আপনারা কোনো কিছু বলেন না, এই জন্য আসলে আমি ইয়া করি, প্রসিড করি। শেষ হলে একটু জানাবেন। হ্যাঁ হয়েছে, আলহামদুলিল্লাহ। আচ্ছা, এখন আসেন 39-এ কি। 39-এ বললাম, প্রথমে বললাম দলিল বাতিল, অর্থাৎ এখানে কিন্তু ইনস্ট্রুমেন্ট শব্দটা দেখবেন, ইনস্ট্রুমেন্ট, 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 ক্যান্সেলেশন অফ ইনস্ট্রুমেন্ট, ক্যান্সেলেশন অফ ইনস্ট্রুমেন্ট। আচ্ছা, তার মানে দলিল বাতিল, দলিল বাতিলের মামলা করবেন কত দ্বারাই, 39 দ্বারাই। আচ্ছা, এখন আপনি মন চাইলে কি দলিল বাতিল করতে পারেন না, এক্ষেত্রে আপনাকে কিছু বিষয় কি করতে হবে, কিছু বিষয় বা কিছু শর্ত ফিল আপ করতে হবে। যেমন এক্ষেত্রে দলিলটা কি হইতে হবে, দলিলটা মনোযোগ রাখবেন, বাতিল বা বাতিলযোগ্য হইতে হবে, বাতিল বা বাতিলযোগ্য। এখানে একটা জিনিস দেখাবো, বাতিল যোগ্য। আচ্ছা, এখন বাতিল বা বাতিলযোগ্য করার জন্য আপনি কি মানে মামলা করবেন, সরি, বাতিল বা বাতিলযোগ্য ঘোষণার জন্য মামলা করবেন, আপনাকে যে শর্তটা ফিল আপ করতে হবে সেটা হচ্ছে ক্ষতি হচ্ছে আপনার, মানে এই যে দলিলটা যদি অনিষ্পন্ন অবস্থায় ছেড়ে দেন আপনার একটা ক্ষতি হবে। দলিলটা যদি বাতিল না আছে বা বাতিলযোগ্য ঘোষণা না আছে, যদি আপনি ছেড়ে দেন তাহলে ক্ষতি হবে, এই দলিলের দ্বারা আপনার কি হবে, ক্ষতি হবে। এই ক্ষতিটা আপনাকে দেখাইতে হবে যে এই দলিলটা যদি বাতিল না করা হয় এটার দ্বারা আমার ক্ষতি হবে। এই জিনিসটা আদালতকে কি করতে হবে, আপনার প্রুফ করতে হবে। এক, এখন প্রুফ করে কি করবেন, হয় বাতিল চাইবেন, না হয় বাতিল যোগ্য ঘোষণা করতে বলবেন। এতটুকু ক্লিয়ার আশা করি। এখন আসেন এর পরবর্তীতে যে ব্যাপারটা, সেটা হচ্ছে আদালত এই ক্ষেত্রে কোন ধরনের পাওয়ার অ্যাপ্লাই করবেন, ডিসক্রিশনের পাওয়ার অ্যাপ্লাই করবেন। এতটুকু ক্লিয়ার কিনা আশা করি একটু বলেন। এরপরে এই যে আপনি এই দ্বারাই মামলাটা করবেন, মামলাটা কতদিনের মধ্যে করবেন, মামলাটা করবেন একটু আগে বলে ফেললাম 3 বছরের মধ্যে। 3 বছরের মধ্যে, এই 3 বছরের বিধানটা কোথায় বলা আছে, এটাও 31-এর মতো, 31-এর মতো দুইটা অনুচ্ছেদে বলা আছে, সেকশন 31-এর মতো দুইটা অনুচ্ছেদে বলা আছে। এই দুইটা অনুচ্ছেদ কত, একটা হচ্ছে 91
আর একটা হচ্ছে 92। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে এখানেও কেন সেম কাহিনী, কেন দুইটা অনুচ্ছেদ আসলো? একটা অনুচ্ছেদ কি আসতে পারে নাই? আচ্ছা, এখন আমরা দেখবো কেন দুইটা আসলো। হ্যাঁ, দেখেন, যখন আপনি একটা জাল দলিল ইয়া করবেন, বাতিল চাইবেন, জাল দলিল বাতিল চাইলে তখন আপনার প্রসিডিউর কত? 92। আর অন্যান্য দলিলের ক্ষেত্রে 91। পরীক্ষায় যদি প্রশ্ন আসে জাল দলিল বাতিলের বাতিল কতদিনের মধ্যে করতে হবে, জাল দলিল বাতিল কতদিনের মধ্যে করতে হবে, তামাদি আইনের কত অনুচ্ছেদে বলা আছে? উত্তর হবে 92। আর অন্যান্য দলিল, শুধুমাত্র যদি দলিল বলে দলিল বাতিলের মামলা কতদিনের মধ্যে করতে হয়, কোন ধারায় কোন অনুচ্ছেদে বলা আছে, তখন কিন্তু 91। জাল দলিল শব্দটা যদি মেনশন করে তাহলে 92, আদারওয়াইজ আপনি 91 দিবেন। ক্লিয়ার হলে বলবেন। ক্লিয়ার কিনা? হ্যাঁ, ক্লিয়ার। আচ্ছা, এখন যদি ক্লিয়ার হয় এবার আসেন, এই ক্ষেত্রে মামলা কে করতে পারে? প্রথম কথা হচ্ছে এই ক্ষেত্রে মামলাটা কে করতে পারে? তাও ওই যে স্বার্থ সংশ্লিষ্ট যে কোনো ব্যক্তি, সেটা হতে পারে থার্ড পারসন। স্বার্থ সংশ্লিষ্ট যে কোনো ব্যক্তি মামলাটা করতে পারে। এখন কতদিনের মধ্যে করতে পারে সেটাও দেখলাম। এবার আমরা দেখবো এই ক্ষেত্রে কোর্ট ফিস কি, কোর্ট ফি কত, খুবই ইম্পর্টেন্ট জায়গা। কোর্ট ফি হবে অ্যাড ভ্যালুরাম কোর্ট ফি, কোর্ট ফি হবে। আচ্ছা, এতটুকু ক্লিয়ার কিনা বলেন? এতটুকু ক্লিয়ার হলে এবার আসেন সর্বশেষ ভাইবা প্লাস প্রিলির জন্য যে কোয়েশ্চেনটা ইম্পর্টেন্ট, সেই কোয়েশ্চেনটা হচ্ছে দলিল বাতিল করার পরে আদালতের কাজ কি? আদালতের কাজ হচ্ছে ওই যে ডিক্রির একটা কপি, ডিক্রির কপি কোথায় পাঠাবেন? দেখেন, ডিক্রির কপিটা কোথায় পাঠাবেন? ডিক্রির কপি পাঠাবেন যে অফিসে এটা রেজিস্টার্ড হয়েছিল, ওই অফিসে একটা ডিক্রি পাঠাবেন। তাহলে রেজিস্টার্ড অফিস, তার মানে যে অফিসে ওই দলিলটা কি হয়েছিল, রেজিস্ট্রি হয়েছিল, ওই অফিসে এই ডিক্রি একটা কপি পাঠাবেন। কেন পাঠাবেন? কারণ এই দলিলটা তো এখন আর নেই, দলিল তো বাতিল হয়ে গেছে, এই দলিল তো এখন আর নেই, এটার কি নাই, এটার এনফোর্সেবিলিটি নাই, এই জন্য রেজিস্ট্রার্ড অফিসে পাঠাবেন। এখন রেজিস্ট্রার্ড অফিস কি করবেন? ভাইবার জন্য প্রশ্ন কিংবা পিরির জন্য উনি ওই রেজিস্ট্রেশন বইয়ে এটার যে রেজিস্ট্রেশন নাম্বারটা ছিল এর পাশে জাস্ট একটা শব্দ উল্লেখ করবেন, বিলুপ্ত শব্দটা উল্লেখ করবেন। এটা ভাইভাতে জিজ্ঞেস করতে পারে। ক্লিয়ার হলে বলবেন, সামনের দিকে প্রসিড করব। ক্লিয়ার কিনা বলেন? হ্যাঁ, ক্লিয়ার। আচ্ছা, এবার আপনারা আমার কয়েকটা প্রশ্নের উত্তর দিবেন। দেখেন, আমি আরিফ, আমি কি করলাম, একটা খেয়াল করেন, একটা খতিয়ান দেখিয়ে কি করলাম, মালিকানা দাবি করলাম। একটা নকল খতিয়ান দেখিয়ে কি করলাম, মালিকানা দাবি করলাম। কার বিরুদ্ধে? মিস্টার এক্স এর বিরুদ্ধে। এখন প্রশ্ন হচ্ছে এক্ষেত্রে এক্স এর প্রতিকার কি? একটা নকল খতিয়ান দেখে আমি দেখে মালিকানা দাবি করলাম। এক্ষেত্রে আমি দাবি করলাম এক্স এর বিরুদ্ধে, মূলত জায়গার মালিক হচ্ছে এক্স। আমি কি করলাম, খতিয়ানে আমার নাম দেখাই বললাম কি এই খতিয়ানে আমার নাম আছে, এই জায়গার মালিক আমি মালিকানা দাবি করলাম। এক্ষেত্রে এক্স এর প্রতিকার কি? বলেন, এক্ষেত্রে প্রতিকার কি? ও কি 39 দ্বারা যাবে কিনা? আচ্ছা, আসেন, 39 দ্বারা এই খতিয়ানটা কি চাইবে? 39 দ্বারা এই খতিয়ানটা কি চাইবে? খতিয়ান বাতিলের মামলা করবে, খতিয়ান বাতিল করে মামলা করবে। ক্লিয়ার? আচ্ছা, এবার আসেন, এবার যে বিষয়টা সব থেকে ইম্পর্টেন্ট, একটা আনসার আশা করবো ইনশাল্লাহ। একটা দলিল যদি শুরু থেকে বাতিল হয়, দলিল যদি কি হয়, শুরু থেকে বাতিল হয়, অর্থাৎ বয়েট অ্যাব ইনিশিও, শুরু থেকে
বাতিল হয় তাহলে তাহলে দলিল বাতিলের মামলা করতে হবে নাকি হবে না? আর শুরু থেকে বাতিল হলে মামলা করা লাগবে না, বাতিল যোগ্য হলে মামলা করা লাগবে। বাকিদের কি মতামত? দলিল বাতিলের মামলা করতে হবে কিনা, বাকিদের কি মতামত একটু বলেন। আচ্ছা আচ্ছা শুনেন, যে দলিল বয়াট অ্যাব ইনিশিও অর্থাৎ শুরু থেকে বাতিল, বয়াট অ্যাব ইনিশিও, তাহলে ওই ক্ষেত্রে আপনাকে দলিল বাতিলের মামলা করতে হবে না। খেয়াল করবেন, আপনাকে যে দলিল শুরু থেকে বাতিল, এই দলিলের ক্ষেত্রে আপনাকে দলিল বাতিলের মামলা করতে হবে না। আচ্ছা এবার আসেন, এবার আমরা যাব 41-এ। 41-এ ওই যে ঠিক 38-এর মতো একটা বিধান আছে, 41-এও 38-এর মতো একটা বিধান আছে। আমরা 38-এ দেখলাম চুক্তি বাতিল করার পরে যে বাদীর কাছ থেকে টাকা নিয়ে কি করবেন, বিবাদীকে দেন। আর এই ক্ষেত্রে হচ্ছে দলিল বাতিল, এটা হচ্ছে চুক্তি বাতিল আর এটা দলিল বাতিল করার পরে ঠিক সেম, দলিল বাতিল করার পরে বাদীর কাছ থেকে কিছু ক্ষতিপূরণ নিয়ে কাকে দিবে, বিবাদীকে দিবে ক্ষতিপূরণ। ক্লিয়ার হলে বলবেন। আমরা 38-এ দেখছিলাম যে পক্ষ চুক্তি বাতিলের মামলা করলো 38-এ দেখলাম যে পক্ষ চুক্তি বাতিলের মামলা করলো, ওনার কাছ থেকে টাকা নিয়ে বিবাদীকে দেয়, অর্থাৎ বাদী মামলা করছিল, রায়টাও বাদীর পক্ষে দিল, এবং এই বাদীর কাছ থেকে কিছু ক্ষতিপূরণ নিয়ে বিবাদীকে দেওয়া হয় 38-এ। আর এখানে যেহেতু আমরা 39-এ দেখলাম কি দলিল বাতিল, 39-এ যখন একটা দলিল বাতিল করবে, দলিল বাতিলের রায়টা বাদীর পক্ষে দিল, এখন ওই বাদীর কাছ থেকে কিছু ক্ষতিপূরণ নিয়ে বিবাদীকে দিবে, এই কথাটা বলা আছে 41-এ। এটা দলিলের ক্ষেত্রে আর এটা চুক্তির ক্ষেত্রে। 35-এ চুক্তি বাতিল, 38-এ বিবাদীকে কিছু ক্ষতিপূরণ দিবে, 39-এ দলিল বাতিল, বিবাদীকে কিছু ক্ষতিপূরণ দিবে, সেটা 41-এ। ক্লিয়ার কিনা বলবেন, এখন ক্লিয়ার? হ্যাঁ। আচ্ছা আচ্ছা একটা প্রশ্ন, দাঁড়া, হ্যাঁ একটু আগে যেটা বলি যে দলিলটা শুরু থেকে বাতিল, সেক্ষেত্রে বাতিলে মামলা করা নাই। এখন কাউসার ভাই যেটা বললো সেটা হলো যে দলিল বাতিল যোগ্য। হ্যাঁ বাতিল যোগ্য হলে কি হবে? আচ্ছা বাতিল যোগ্য হলে সেক্ষেত্রে আপনি মামলা করবেন। বাতিল যোগ্য যদি হয়, বাতিল যোগ্য মানে কি দেখেন, এক্স বাদী ওয়াই বিবাদী, অর্থাৎ বাতিল যোগ্য ব্যাপারটা হচ্ছে যে কোনো একজনের জন্য বাতিল যোগ্য। ধরেন আপনার সাথে আমার চুক্তি হয়েছে 100 বস্তা চাউলের, এখন চাউলের মধ্যে 100 বস্তার মধ্যে আপনি আমাকে 80 বস্তা দিবেন আতপ চাউল আর 20 বস্তা সিদ্ধ চাউল। সামহাও আপনি আমাকে 80 বস্তা দিতে পারতেছেন আর এটা দিতে পারতেছেন না, তাহলে দেখেন এটা হচ্ছে বাতিলযোগ্য। কারণ কি, আপনার সাথে আমার কথা মিলতেছে, আমি কি করবো, বাতিলযোগ্য করব। তাহলে এই যে ক্ষেত্রে আপনি চাইলে কি করতে পারেন, এটা বাতিল করার জন্য মামলা করতে পারেন, বাতিল হওয়ার জন্য মামলা করতে পারেন, যে আমি এই চুক্তি কি করবো না, কমপ্লিট করবো না, এটা বাতিল ঘোষণা করেন। ক্লিয়ার? হ্যাঁ। আচ্ছা এবার যে সেকশনটা প্রিলি প্লাস রিটেনের জন্য প্লাস ভাইবার জন্য 100% একটা সেকশন আর কি। যাই হোক, এখানে কি সেকশনের নাম হচ্ছে 42 দ্বারা কিসের মামলা, ঘোষণার মামলা। আমরা সবাই ঘোষণার মামলা শুনি, এই ঘোষণার মামলা যদি এই ঘোষণার মামলা পড়াইতে গেলে আসলে রাত চলে যাবে। আচ্ছা ঘোষণার মামলা যে করি, ঘোষণার মামলা কত দ্বারা করা হয়? 42 দ্বারায়। প্রথমে জেনে রাখেন ঘোষণার মামলাগুলা কত দ্বারায় করা হয়, 42 দ্বারাই। আপাতত প্রথম এতটুকু সন্তুষ্ট থাকেন, এতটুকু জেনে একটু মোটামুটি একটু দীর্ঘ একটা শ্বাস নেন, এরপরে এই শ্বাসের অনেক কিছু যাবে শ্বাসের মধ্যে। আসেন প্রথমে বললাম কি, আপনি ডিক্লারেশনের মামলা করবেন। এখন ডিক্লারেশনের মামলা কয়টি বিষয়ে করা যায়? দুইটি বিষয়ে। প্রশ্ন হচ্ছে কি কি? প্রথমটা হচ্ছে আইনগত পরিচয়, আর সেকেন্ডটা হচ্ছে সম্পত্তির অধিকার। এখন আসেন আইনগত পরিচয় এবং সম্পত্তির অধিকার। আইনগত পরিচয় মানে কিরকম, একটা এক্সাম্পল দিচ্ছি। দেখেন আমাদের কাউসার ভাই হচ্ছেন ক্যান্ট পাবলিক, খাগড়াছড়ি ক্যান্ট পাবলিকের লেকচারার, উনি খাগড়াছড়ি ক্যান্ট পাবলিকের টিচার উনি। আচ্ছা ক্যান্ট পাবলিকের টিচার। এখন
ওনাকে কোনো ধরনের লিগেল নোটিশ না দিয়ে, লিগেল শোকজ না করে ওনাকে ওনার পদ থেকে কি করা হলো, ওনাকে ওনার পদ থেকে ছাঁটাই করা হলো। এখন এই যে ওটা কিন্তু ওনার একটা আইনগত পরিচয়। এখন উনি কি করতে পারবেন, মামলা করতে পারবেন। কত দ্বারায়, 42 দ্বারায় উনি ঘোষণা চাইবেন যে আমার পদ ফিরিয়ে দেওয়া হোক বা এটা অবৈধ ঘোষণা করা হোক, আমাকে যে কি করা হলো, আমার চাকরি থেকে ইয়া দেওয়া হলো, এটা অবৈধ ঘোষণা করা হোক। আর সম্পত্তির অধিকার তো আমরা বুঝি সবাই, সম্পত্তির অধিকার বুঝি। ধরেন আমার এই প্রপার্টিতে আমার মালিকানা আছে, কেউ আমাকে কি করতেছে, অস্বীকার করতেছে এই প্রপার্টির মালিক আমি। এখন এক্স নামক একজন এসে আমাকে বলতেছে এই মালিক, এই জায়গার মালিক নাকি সে। তখন আমি কোর্টে গিয়ে মামলা করবো যে কি এই ঘোষণা করা হোক যে কি ওকে অবৈধ ঘোষণা করা হোক, এবং এবং আমাকে আমার কি অথবা আমার পক্ষে কি এই মামলার রায় ইয়া করা হোক, ঘোষণা করা হোক, মালিকানা ঘোষণা করা হোক। বুঝছেন কিনা বলেন, এতটুকু বুঝছেন কিনা? দুইটা বিষয়ে মামলা করা যাবে। এবার আসেন, যদি এতটুকু ক্লিয়ার হয়, এবার একটু সামনের দিকে যাই। তাহলে 42 দ্বারা কয়টি বিষয়ে মামলা করা যায়? দুইটি বিষয়, একটা হচ্ছে আইনগত পরিচয়, আর একটা হচ্ছে সম্পত্তির অধিকার। এখন এই ক্ষেত্রে সব থেকে ইম্পর্টেন্ট যে জায়গাটা, সব থেকে ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, এই ক্ষেত্রে রায় দেওয়াটা আদালতের জন্য ডিসক্রিশনের পাওয়ার কিনা, এটা আদালতের জন্য মানে ডিসক্রিশনের পাওয়ার কিনা, নাকি মানে বাধ্যতামূলক নাকি সুবিবেচনামূলক, বাধ্যতামূলক নাকি সুবিবেচনামূলক, এটা হচ্ছে আদালতের জন্য ডিসক্রিশনের পাওয়ার, ডিসক্রিশনের, এটা আদালতের ডিসক্রিশনের পাওয়ার। ক্লিয়ার কিনা? ক্লিয়ার হলে জানাবেন। কেউ কথা বলে না। আচ্ছা, ক্লিয়ার। এবার আসেন, এখন যে জিনিসগুলো দেখবো প্রতিটা ইম্পর্টেন্ট বিষয়। দেখেন, একটা ঘোষণামূলক মামলা, তাহলে ঘোষণামূলক মামলা কতদিনের মধ্যে করতে হয়? আমরা তো অন্যান্য ইয়াতে দেখলাম, সেকশনে দেখলাম যে মামলা কতদিনের মধ্যে করতে হয়। এই সেকশনে কিন্তু বলা নাই, এই সেকশনে এই বিষয়গুলো বলা নাই। তাহলে আমরা জানি ইভেন লিমিটেশন অ্যাক্টের কোথাও বলা নেই, লিমিটেশন অ্যাক্টের কোনো আর্টিকেলে বলা নাই যে ঘোষণামূলক মামলা কতদিনের মধ্যে করতে হবে। ভেরি ইম্পর্টেন্ট কিন্তু কোয়েশ্চেনটা। এবং এই লিমিটেশন অ্যাক্টেও একটা আর্টিকেল আছে, এই একটা সেভিংস আর্টিকেল। এই আর্টিকেলটাকে আবার আরো একটা নাম দেওয়া হয়েছে, এটা রেসিডুয়ারি আর্টিকেল, যদি ভুল না হয়, রেসিডুয়ারি আর্টিকেল, এরকম একটা নাম আছে এই আর্টিকেলটার নাম। অর্থাৎ লিমিটেশন অ্যাক্টে যেখানে কোনো সময়সীমা উল্লেখ নেই, কোনো আইনে মানে কোনো বিষয়ে সময়সীমা উল্লেখ নেই, সেক্ষেত্রে 6 বছরের মধ্যে মামলা করতে হবে। তাহলে 42 দ্বারা যে আপনি ঘোষণা মামলা করবেন, কতদিনের মধ্যে করবেন? 6 বছরের মধ্যে মামলা করবেন। আচ্ছা, এখন এক্ষেত্রে কোর্ট ফিটা কি হবে? কোর্ট ফি হচ্ছে ফিক্সড মানে কত? এই ফিক্সডটা কত? আমরা তো যখন বাটার দোকানে যাই, ফিক্সড প্রাইজের কত টাকা? তাহলে এক্ষেত্রে 300 টাকা। 300 টাকা, খেয়াল করেন। কোর্ট ফিস কত? কোর্ট ফিস হচ্ছে 300 টাকা ঘোষণার। শুধুমাত্র যদি আপনি ঘোষণা চান, প্রত্যেকটা ঘোষণার জন্য আপনাকে 300 টাকা করে পরিশোধ করতে হবে। এখন আপনি 5টা ঘোষণা চাচ্ছেন, 5 গুণ 300 ইজ ইকুয়াল টু 1500 টাকা। এতটুকু ক্লিয়ার হলে ভাই একটু বলেন সবাই, এতটুকু ক্লিয়ার কিনা? হ্যাঁ, ক্লিয়ার। আচ্ছা, তাহলে 6 বছরের মামলা করতে হবে, এটা দেখলেন। এবার আসেন, এবার যে ব্যাপারটা, সেটা হচ্ছে যদি আপনার এমন একটা বিষয় যেটার সাথে আপনার কনসিকুয়েন্স, অর্থাৎ একটা আনুষঙ্গিক প্রতিকার, কনসিকুয়েন্সিয়াল রিলিফ বা কনসিকুয়েন্সিয়াল রিলিফ ব্যাপারটা কি দেখেন। আপনি 42 দ্বারা কি করলেন? আপনি 42 দ্বারা একটা মামলা করলেন। মামলাটা কি করলেন? শুধুমাত্র ঘোষণা মামলা চাইলেন। ওই যে ধরেন ব্যাপারটা হচ্ছে এই যে এই প্রপার্টিটা, আমি এই প্রপার্টির কি, আমি না, ধরেন কাউসার ভাই এই প্রপার্টির মালিক। এখন কাউসার ভাই কিন্তু যেহেতু জব করেন, উনি এটা কি দখলে নেই, মালিকানাতে আছেন, দখলে কিন্তু নেই, উনি দখলে নেই। আমি গিয়ে দাবি করলাম কি, আমি ওনার কাছ থেকে এখানে গিয়ে মালিকানা দাবি করছি, অথচ অরিজিনাল মালিক হচ্ছে আমাদের কাউসার ভাই। এখন আমি মালিকানা দাবি করছি। এখন কাউসার ভাই 42 দ্বারা গিয়ে কি করলো? মামলা করলো। কিসের মামলা? মালিকানা ঘোষণা করা হোক। এখন কোর্ট এই ক্ষেত্রে ওনার পক্ষে রায় দিবে কিনা? প্রশ্ন হচ্ছে রায় দিবেন না। কেন দিবেন না? দেখেন, কারণ ওনাকে এই মালিকানার সাথে ওনাকে কি চাইতে হবে? মালিকানার পাশাপাশি দখলটাও চাইতে হবে, দখল পুনরুদ্ধার চাইতে হবে। খেয়াল করেন, পুনরুদ্ধার চাইতে হবে। কারণ কি, উনি তো দখলে নেই। শুধুমাত্র মালিকানা চাইলে হবে না, সাথে পাশাপাশি ওনাকে কি চাইতে হবে? দখলে চাইতে হবে। তার মানে কনসিকুয়েন্সিয়াল রিলিফ মানে কি? মূল প্রতিকারের পাশাপাশি আপনার যদি অন্যান্য কোনো প্রতিকার থাকে,
সেই প্রতিকারটাকে বলা হয় কনসিকুয়েন্সিয়াল রিলিফ বা আনুষঙ্গিক প্রতিকার। সো 42 দ্বারা বলা হচ্ছে যদি আপনি একসাথে না চান তাহলে আপনার মামলা খারিজ করে দিবে, আপনার মামলা খারিজ করে দিবে। যদি একসাথে কনসিকুয়েন্সিয়াল রিলিফ না চান আপনার মামলা খারিজ করে দিবে। এতটুকু বুঝছেন কিনা বলেন? এখন আপনি যদি কনসিকুয়েন্সিয়াল রিলিফ সহ একসাথে চান তাহলে সেক্ষেত্রে খেয়াল করেন, আপনি যদি কনসিকুয়েন্সিয়াল রিলিফ সহ একসাথে মামলা করেন সেক্ষেত্রে আপনার কোর্ট ফি কিন্তু পরিবর্তন হয়ে যাবে। তখন আর ঘোষণামূলকের 300 টাকা থাকবে না, তখন হয়ে যাবে অ্যাড ভ্যালুরাম কোর্ট ফি, তখন অ্যাড ভ্যালুরাম কোর্ট ফি হয়ে যাবে। এখন আসেন, ধরেন আপনি কনসিকুয়েন্সিয়াল রিলিফ চান নাই, মামলা করলেন, কোর্ট কোন একটা রায় দিল, এই রায়ের ভ্যালিডিটিটা কি, এই রায়টার কনসিকুয়েন্সটা কি হবে দেখি একটু বলেন, এই রায়টার কনসিকুয়েন্স কি হবে? এই রায়টাকে বলা হবে ইনফ্রাকচুয়াস, অর্থাৎ খেয়াল করেন এখতিয়ারবিহীন কোন একটা আদালত, খেয়াল করেন, অথবা যে মামলার দেওয়ার মানে যে মামলায় রায় দেওয়ার জুরিসডিকশন নেই কিংবা যে মামলা রায় দেওয়ার নিয়ম বহির্ভূত, সেক্ষেত্রে যদি কোনো রায় দিয়ে দেয় তখন সেটাকে বলবে ইনফ্রাকচুয়াস। খেয়াল করবেন ইনফ্রাকচুয়াস, ওই ধরনের রায়কে বলা হয় ইনফ্রাকচুয়াস। এবং এই ইনফ্রাকচুয়াস রায়ের কনসিকুয়েন্স কি? এটার কোনো কি নাই, কার্যকারিতা নেই, কোনো কার্যকারিতা নেই, মাথা রাখবেন, কার্যকারিতা নেই। এতটুকু আশা করি ক্লিয়ার। তাহলে এবার আমরা যে জিনিসটা এখন দেখবো সেটা হচ্ছে জানার জন্য দেখা আর কি, ঘোষণামূলক মামলার ক্ষেত্রে জারি মামলা করতে হয় কিনা, ভাইবার কোয়েশ্চেন প্লাস প্রিলির কোয়েশ্চেন। ঘোষণামূলক মামলা রায় কার্যকর করার জন্য ঘোষণামূলক মামলা করলাম, মামলা একটা রায় দিল, ঘোষণামূলক একটা রায় দিল, এই রায় কার্যকর করার জন্য ডিক্রি জারি মামলা করতে হবে কিনা, পরীক্ষা ডিক্রি জারি। আমরা জানি একটা রায় সিভিলের ক্ষেত্রে একটা রায় দেওয়ার পরে ওই রায়টা আবার কার্যকর করার জন্য, অর্থাৎ একটা ডিক্রি দেওয়ার পরে ডিক্রিটা কার্যকর করার জন্য একটা মামলা করতে হয়, ওইটাকে বলা হয় ডিক্রি জারি মামলা। এখন প্রশ্ন হচ্ছে ডিক্লারেশন সুটের ক্ষেত্রে, মানে ঘোষণামূলক মামলার ক্ষেত্রে এই ঘোষণামূলক মামলার রায়টা কার্যকর করার জন্য আবার ডিক্রি জারি মামলা করতে হয় কিনা? করতে হয়। বাকিদের কি মতামত? না, ঘোষণামূলক মামলার জন্য ডিগ্রি জারি মামলা করতে, কারণ এটা তো শুধু পক্ষ আর বিপক্ষের মধ্যে বিদ্যমান। আচ্ছা আসেন, উত্তর হচ্ছে ঘোষণামূলক শুধুমাত্র ঘোষণামূলক মামলার ক্ষেত্রে ডিক্রি জারি মামলা করতে হয় না। শুধুমাত্র ঘোষণামূলক মামলা হলে সেক্ষেত্রে ডিক্রি জারি মামলা করার দরকার নেই। আর কাউসার ভাই যেটা বলছেন পার্টির ব্যাপারটা এখানে আসবে না। আসেন তাহলে কখন করতে হবে? আপনি ঘোষণামূলক মামলায়, এই ঘোষণামূলক মামলার সাথে আপনি কি চাইলেন? কনসিকুয়েন্সিয়াল রিলিফ চাইলেন। কনসিকুয়েন্সিয়াল রিলিফ যদি একসাথে চান সেই ক্ষেত্রে আবার কি করতে হবে? আপনাকে ডিক্রি জারি মামলা করতে হবে। সেক্ষেত্রে ডিক্রি জারি মামলা করতে হবে, শুধুমাত্র ঘোষণা চাইলে করতে হবে না। আর ঘোষণার পাশাপাশি যদি আপনি কনসিকুয়েন্সিয়াল বা আনুষ্ঠানিক প্রতিকার চান তাহলে করতে হবে। ক্লিয়ার কিনা? ক্লিয়ার। বাকিদের ক্লিয়ার কিনা? আচ্ছা, আপনি 39 দ্বারাই একটা দলিল ধরেন, এই যে ধরেন কেউ একজন আপনার বিরুদ্ধে একটা মিথ্যা দলিল, ভুয়া দলিল দেখাচ্ছে, ভুয়া দলিল দেখিয়ে সে কি ইয়াতে আছে, আচ্ছা ভুয়া দলিল দেখিয়ে ও মালিকানা দাবি করতেছে, তাহলে আপনি কি করলেন? 39 দ্বারাই, শুধুমাত্র 39 দ্বারা মামলা করছেন। 39 দ্বারা মামলা করলে সমস্যা নাই, কিন্তু আপনাকে কিন্তু এখানে অবশ্যই আপনার মালিকানাটা কি চাইতে হবে? ঘোষণা চাইতে হবে। দলিলটা বাতিলের পাশাপাশি আপনাকে কি করতে হবে? মালিকানা ঘোষণা চাইতে হবে। সুতরাং মাথা রাখবেন, কখনো যদি এরকম কোন সিচুয়েশন অ্যারাইজ হয় তাহলে 39 এবং 42 দুইটা দ্বারা একত্র করে মামলা করবেন, এবং এক্ষেত্রে আপনাকে কোর্ট ফিস দিতে হবে, অ্যাড ভ্যালুরাম কোর্ট ফিস, মাথা রাখবেন। আচ্ছা, এখন 42 দ্বারা যে মামলার রায়টা দিবে, এই রায়টা, এই যে এখন আমাদের কাউসার ভাইয়ের ব্যাপারটা আসবে। কাউসার ভাই যে বললো পক্ষদ্বয়ের কথা এখন আসবে। এই 42 দ্বারা মামলাটা রায়টা কাদের উপর কার্যকর হবে সেই বিষয়টা বলা আছে 43-এ। কাদের উপর কার্যকর হবে? দেখেন, এই কাদের উপর কার্যকর হবে এই জিনিসটা জানতে হলে তার মানে আমরা দুইটা জিনিস দেখব। একটা হচ্ছে র্যাম, আচ্ছা আগে পার্সোনাম দেখি, পার্সোনাম। আরেকটা হচ্ছে র্যাম, অর্থাৎ রাইট ইন র্যাম, রাইট ইন পার্সোনাম। দেখেন রাইট ইন পার্সোনাম মানে কি?
পার্সোনাল মানে শুধুমাত্র ব্যক্তির ক্ষেত্রে প্রযোজ্য হবে, শুধুমাত্র পার্টি, ব্যক্তি অর্থাৎ শুধুমাত্র পার্টি, মামলার পার্টি প্লাস তাদের উত্তরাধিকার থাকলে তাদের উপরে উত্তরাধিকারী। আর র্যাম মানে কি? সার্বজনীন। র্যামের বাংলা অর্থ হচ্ছে সার্বজনীন, অর্থাৎ সারা বিশ্বের উপর কার্যকর হবে, সার্বজনীন। আচ্ছা দেখেন, তাহলে এই যে 42 দ্বারা যে রায়টা দিয়েছিল সেটা হচ্ছে রাইট ইন পার্সোনাম। এটা কোন ধরনের রায়? এটা হচ্ছে রাইট ইন পার্সোনাম। শুধুমাত্র মামলার পার্টি এবং মামলার পার্টির উত্তরাধিকারী যারা আছে অথবা তাদের কাছ থেকে স্বার্থ সংশ্লিষ্ট হইলে তাদের ক্ষেত্রে কার্যকর হবে। এটা রাইট ইন রেম না, এটা পার্সোনাম। তাহলে এটা অন্য কারোর উপর কার্যকর হবে না, শুধুমাত্র মামলার পার্টি দ্বয়ের উপর কার্যকর হবে। বুঝছেন কিনা? বুঝতে একটু জানাবেন। হ্যাঁ বল। আচ্ছা, এই সেকশন 43 টাকে অনেকে রেস জুডিকাটা সেকশন দাবি করে, ভুলেও আপনারা রেস জুডিকাটা দাবি করবেন না। এটাকে অনেকে রেস জুডিকাটা দাবি করে, রেস জুডিকাটা, কিন্তু ভুলেও এটা দাবি করা যাবে না। রেস জুডিকাটা সেকশন হচ্ছে 29। এগুলো জানার জন্য বলতেছি। আচ্ছা, এবার আসেন সেকশন 44। সেকশন 44 আমরা দেখি রিসিভার নিয়োগের ব্যাপারটা। রিসিভার নিয়োগ করা হয় সিপিসি অনুসারে। সিপিসি অনুসারে রিসিভার নিয়োগ করতে পারেন। এখানে কোর্টের এটা হচ্ছে ডিসক্রিশনের পাওয়ার। রিসিভার নিয়োগ করার ব্যাপারটা হচ্ছে কোর্টের একটা ডিসক্রিশনের পাওয়ার। রিসিভার নিয়োগ, অ্যাপয়েন্টমেন্ট অফ রিসিভার। আচ্ছা, তাহলে 44 দ্বারা কিসের কথা বলা হয়েছে? রিসিভার নিয়োগের কথা বলা হয়েছে। এই যে রিসিভার নিয়োগ দেবে কোন আইন অনুসারে? সিপিসি অনুসারে। প্রশ্ন হচ্ছে সিপিসিতে সেটা কোথায় বলা আছে? সিপিসিতে সেটা কোথায় বলা আছে মাথায় রাখবেন। সেটা হচ্ছে অর্ডার 40। অর্ডার 40 তে বলা আছে। আর পরীক্ষা আপনার অর্ডার 40 টা এভাবে লিখবেন না, আপনার 40 টা লিখবেন, সরি এক্সএল। এটা মাথায় রাখবেন, এটা একদম লিখে রাখেন, এই মুহূর্তে লিখে রাখেন। আপনারা সবাই আবার ভুল করে ওই যে এভাবে লিখে দিবেন, খেয়াল রাখবেন, এটা এক্সএল। আচ্ছা, এখন এই সেকশনটা আমরা শুরুর দিকে একবার পড়াইছিলাম। কয়টা সেকশনে সিবিসি ফলো করা হয় সেখানে বলছিলাম 7টা সেকশন, তার মধ্যে এটি একটি। আচ্ছা, এরপর আমরা সরাসরি চলে যাব 52 তে। আচ্ছা, আমরা ক্লাস শুরু করেছিলাম কয়টায়? 10টা 5। যদিও কথা ছিল শুরু করেছিলাম 10টা 10-এর দিকে, এবং সেটা আলটিমেটলি একটু আরো পরে গেছিল মাঝখানে ডিস্টার্বের কারণে। এখন 11টা 17, সব মিলিয়ে এখনো 55 মিনিট ক্লাস হয়েছে। আমি আলহামদুলিল্লাহ। আচ্ছা, এখন আমরা 52। দেখেন, এই 52 থেকে আমরা এখন যে জায়গাটা পড়বো সেটা হচ্ছে আমরা সর্বশেষ খণ্ডটা পড়তেছি। এখানে আমরা 52-তে দেখবো কি জানেন? আমরা যে এই যে নিষেধাজ্ঞা যে ব্যাপার পড়ি, এই জিনিসগুলো এখানে আলোচনা করা হয়েছে। প্রথমত আসেন, আমি আজকে একটু যে কেমন জানি হয়তো একটু কেমন জানি সর্দি হয়ে গেল আর কি, বুঝতে পারি নাই। আচ্ছা, প্রথমত আসেন আমরা নিষেধাজ্ঞার স্টেজটা শুরু করব 52 থেকে। নিষেধাজ্ঞা কয় প্রকার? নিষেধাজ্ঞা হচ্ছে 2 প্রকার। 52 ধারা অনুসারে নিষেধাজ্ঞা 2 প্রকার, খেয়াল রাখবেন। অর্থাৎ প্রিভেন্টিভ রিলিফ কয়ভাবে দেওয়া যায়? প্রিভেন্টিভ রিলিফ কয়ভাবে দেওয়া যায়? 2 ভাবে। প্রিভেন্টিভ রিলিফ কয়ভাবে দেওয়া যায়? 2 ভাবে। একটা হচ্ছে, তাহলে 2 ভাবে মাথা রাখবেন। প্রিভেন্টিভ রিলিফ কয়ভাবে দেওয়া যায়? 2 ভাবে। একটা হচ্ছে অস্থায়ী, একটা হচ্ছে স্থায়ী। আর এই প্রিভেন্টিভ রিলিফ দেওয়াটা আদালতের কোন ধরনের ক্ষমতা? এটা আদালতের ডিসক্রিশনের পাওয়ার। এতটুকু মাথা রাখেন, 52 থেকে শুধু এতটুকু। পরীক্ষা আসে কয়ভাবে প্রিভেন্টিভ রিলিফ কয়ভাবে দেওয়া যায়, কোথায় বলা আছে? 52 ধারায় কয়ভাবে? 2 ভাবে। কি কি? অস্থায়ী, স্থায়ী। তারপর এটা আদালতের কোন ধরনের পাওয়ার? আদালতের এটা। আর স্থায়ী মানে চিরস্থায়ী। আপনারা তো আবার ভুল বুঝবেন, এটা আবার লিখে দিই। চিরস্থায়ী একটু মাথায় রাখবেন ভাই, এই জিনিসগুলো সবার জন্য খুব ইম্পর্টেন্ট। আপুদেরকে বলতেছি, আবার ভাই মানে শুধুমাত্র কাউসার ভাই নিজেকে মিন করিয়েন না। আমি আসলে এটাকে কি একটু কমন করে ফেলি আর কি। ভাই বলতে আমি মেয়েদেরকে, ছেলেদেরকে, সবাইকে বোঝাই। এটা আবার মাইন্ড করেন না কেউ। আচ্ছা, এখন আসেন, যেহেতু আমরা এখানে দেখলাম এই যে প্রিভেন্টিভ রিলিফ, প্রিভেন্টিভের ডেফিনেশনটা
প্রিভেন্টিভ রিলিফের বা প্রিভেন্টিভ রিলিফের যে ডেফিনেশন এটা কোথায় বলা আছে কেউ বলতে পারবেন? সেকশন 5 এর গ। আচ্ছা এখন আসেন, এখন আমরা আজকে এখন যাব সেকশন 53-তে। সেকশন 53-তে আছে অস্থায়ী নিষেধাজ্ঞার কথা বলা আছে, খেয়াল করেন। সেকশন 53-তে বলা আছে অস্থায়ী অর্থাৎ ডেফিনেশন, স্থায়ী এবং অস্থায়ী যে ডেফিনেশন গুলো দেওয়া আছে আপনার সেকশন 53-তে। টেম্পোরারি মানে অস্থায়ী নিষেধাজ্ঞা দেখেন, অস্থায়ী আর একটা হচ্ছে চিরস্থায়ী, খেয়াল করবেন। দেখেন অনেকের আবার প্রশ্ন থাকে নিষেধাজ্ঞা কয় প্রকার, দেখি কেউ বলেন, একটু কনফিউজ করে সবাইকে। নিষেধাজ্ঞা মূলত দুই প্রকার, অস্থায়ী এবং স্থায়ী। আচ্ছা আর বাকিদের কোনো মতামত আছে আরেকটা না? অন্তর্বর্তীকালীন, আরেকটা হচ্ছে অন্তর্বর্তীকালীন। আচ্ছা অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞা। আচ্ছা বাকিদের কেউ কি কিছু বলবেন? আচ্ছা আমি বলতেছি, হ্যাঁ আমাদের কাউসার ভাই আনসারটা রাইট আছে। আর অন্তর্বর্তীকালীন যে নিষেধাজ্ঞা সেটা হচ্ছে অস্থায়ী নিষেধাজ্ঞার একটা অংশ। অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞাটা হচ্ছে অস্থায়ী নিষেধাজ্ঞার একটা অংশ। আমরা যদি আল্লাহ বাঁচা রাখে আর কি স্ট্যাটাস কো আমরা পড়বো। স্ট্যাটাস কো কি, স্ট্যাটাস কো কি সেটা দেখবো। বানান ভুল হলে আমার কিছু করার নাই এই মুহূর্তে। একটা স্ট্যাটাস কো দেখবো আর একটা অ্যাড ইন্টারিয়াম ইনজাংশন কি জিনিস সেটা দেখবো। দেখেন স্ট্যাটাস কো হচ্ছে স্থিতি অবস্থা আর অ্যাড ইন্টারিয়াম মানে হচ্ছে অন্তর্বর্তীকালীন যেটা বলছেন ভাইয়া। আমরা অর্ডার 39-এ চলে যাবো তখন সিপিসি অর্ডার 39-এ। আচ্ছা আপাতত দেখান থাকে অস্থায়ী নিষেধাজ্ঞা দেওয়া হয় একটা নির্দিষ্ট সময়ের জন্য, অথবা আদালতের পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত। খেয়াল করেন অস্থায়ী নিষেধাজ্ঞা মানে কি? অস্থায়ী নিষেধাজ্ঞা হচ্ছে যে নিষেধাজ্ঞাটা একটা নির্দিষ্ট সময় পর্যন্ত অথবা আদালতে পরবর্তী, একটু মিট করতে হবে। তাহলে কি বললাম? নির্দিষ্ট সময়, প্রথমটা হচ্ছে নির্দিষ্ট সময়, আরেকটা হচ্ছে কি পরবর্তী আদেশ, আদালতের পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত। আর সবচেয়ে মজার ব্যাপারটা হচ্ছে এটা একটা মামলা যে কোনো মুহূর্তে দেওয়া যায়, যে কোনো মুহূর্তে। এই জন্য দেখবেন একটা মামলায় অনেকগুলো অস্থায়ী নিষেধাজ্ঞা হয়, অর্ডার। অস্থায়ী নিষেধাজ্ঞা কিন্তু একটা অর্ডার, খেয়াল রাখবেন। অস্থায়ী নিষেধাজ্ঞা একটা অর্ডার আর চিরস্থায়ী নিষেধাজ্ঞা হচ্ছে একটা ডিক্রি। আমরা একটু পরে দেখবো, সেটা ক্লিয়ার করবো একটু পরে। এটা একটা ডিক্রি আর এটা শুধু একটা অর্ডার, স্রেফ একটা অর্ডার। একটা মামলায় অনেকগুলো অর্ডার হয়, ডিক্রি হয় একটা, মাথা রাখবেন। একটা মামলায় অর্ডার অসংখ্য হইতে পারে আর ডিক্রি হবে একটি। যেমন এখন আমাদেরকে ভাইবার জন্য যখন আমাদেরকে কেস ডায়েরি রেডি করতে হবে, কেস ডায়েরিতে আমাদেরকে দেখাইতে হবে যে এই মামলায় যে অনেকগুলো অর্ডার হয়েছে, সবগুলো অর্ডার কি এখানে নোট করতে হবে। আচ্ছা আসেন তাহলে যে কোনো মুহূর্তে এটা আদালত যে কোনো মুহূর্তে দিতে পারে, অর্থাৎ ডিক্রি দেওয়ার পূর্বে যে কোনো মুহূর্তে দিতে পারে। আচ্ছা এই তো গেল আপনার অস্থায়ী নিষেধাজ্ঞা। আর চিরস্থায়ী নিষেধাজ্ঞা কি? চিরস্থায়ী নিষেধাজ্ঞা হচ্ছে মামলার গুণাগুণের উপর বিচার করে একেবারে সর্বশেষ যেটা দেওয়া হয়, মামলার গুণাগুণের উপর বিচার করে একেবারে সর্বশেষ যেটা দেওয়া হয় সেটা, এবং এটা দেওয়া হয় ডিক্রি আকারে। আচ্ছা এখন দেখেন যদি এতটুকু ক্লিয়ার হয়ে থাকে তাহলে বুঝে গেছেন আপনারা শুধুমাত্র। অর্থাৎ এটা দেওয়া হয় শুনানির উপর ভিত্তি করে, এটা চিরস্থায়ী নিষেধাজ্ঞা দেওয়া হবে শুনানির উপর, শুনানি হবে, শুনানি সব হওয়ার পরে শুনানির উপর ভিত্তি করে। আর অস্থায়ী নিষেধাজ্ঞাটা শুধুমাত্র আপনি একটা আবেদন করলেন, ওই আবেদনের উপর দেখে আপনারা এটা করে ফেলবেন। এটা অস্থায়ী নিষেধাজ্ঞা করতে হয় আবেদনের মাধ্যমে, আর এটা করতে হয় একটা আর্জির মাধ্যমে। আমরা একটু পরে দেখবো, আপাতত এতটুকু দেখেন। শুনানির উপর বেস করে, মামলার গুণাগুণের উপর ভিত্তি করে সর্বশেষ যেটা দেওয়া হয় সেটা হচ্ছে চিরস্থায়ী নিষেধাজ্ঞা। আর অস্থায়ী হচ্ছে একটা নির্দিষ্ট সময়ের জন্য অথবা পরবর্তী কোনো আদেশ না দেওয়া পর্যন্ত দেওয়া হয়, এবং একটা মামলার যে কোনো স্টেজে দেওয়া হয়। এই জন্য একটা মামলায় অনেকগুলা অর্ডার হয়। এবার আসেন আমরা একটু যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে দেখেন অস্থায়ী এবং স্থায়ীর মধ্যে একটু পার্থক্যমূলক আলোচনা করবো, যদি এটা আপনাদের জন্য পিলির জন্য ইম্পর্টেন্ট না, তারপরেও জানা দেওয়ার জন্য ইম্পর্টেন্ট আর কি। আচ্ছা দেখেন অস্থায়ী নিষেধাজ্ঞা জাস্ট মাথা রাখবেন, একটা নির্দিষ্ট সময় বলছিলাম, আর একটা যে কোনো অবস্থা দেওয়া যায়, আর এটা একটা অর্ডার, তিনটা বিষয়। আর স্থায়ী হচ্ছে কি শুধুমাত্র মামলার শুনানির উপর ভিত্তি করে দেওয়া হবে, আর এটা হচ্ছে একটা ডিক্রি, এবং এটা আজীবন বলবৎ থাকবে।
আজীবন বলবৎ থাকবে, এই শব্দটা লিখবেন, আজীবন বলবৎ থাকবে, আর কিছু এখানে দেখার মতো নেই। আর যদি বাকিগুলো আসলে ইয়াতে দেখাবো আপনাদের রিটেনের ক্ষেত্রে, যে ইয়াতে কততে দেওয়া হয়, অস্থায়ী নিষেধাজ্ঞা দেওয়া হয় অর্ডার 39 রুল 1-2 তে, স্থায়ী নিষেধাজ্ঞা দেওয়া হয় এই আইনের সেকশন 54 তে। এটা একটা অর্ডার, এটা ডিক্রি, এটা আজীবন থাকে, এটা অ্যাপ্লিকেশন আকারে করতে হয়, ওটা প্লেন আকারে করতে হয়। আর অনেকগুলো পার্থক্য আমরা এগুলো ইয়াতে দেখাবো, কোন ক্ষেত্রে রিভিশন করা যায়, কোন ক্ষেত্রে আপিল করতে হবে, এই জিনিসগুলো আমরা ইয়াতে রিটেনে দেখাবো ইনশাআল্লাহ, রিটেনের ক্ষেত্রে। আচ্ছা, এখন আমরা চলে যাব সেকশন 54 এ। সেকশন 54 এ সিরিয়াস নিষেধাজ্ঞা খেয়াল রাখবেন, আপনি সিরিয়াস নিষেধাজ্ঞার মামলা করবেন এই আইনের অধীনে, আর অস্থায়ী নিষেধাজ্ঞার মামলা করবেন সিপিসি অধীনে। অস্থায়ী মামলা করবেন, অস্থায়ী নিষেধাজ্ঞার মামলা সিপিসি অর্ডার 39 রুল 1 এবং 2 এখানে মামলা করবেন অস্থায়ী নিষেধাজ্ঞা। তাহলে পরীক্ষা আসে অস্থায়ী নিষেধাজ্ঞা কোন আইনের অধীনে করা হয়, অস্থায়ী নিষেধাজ্ঞার মামলা সিপিসি অধীনে। পরীক্ষা প্রশ্ন আসতে পারে সিরিয়াসতায়ী নিষেধাজ্ঞার মামলা কোন আইনের অধীনে করতে হয়, 54, অথবা সিরিয়াসতায়ী নিষেধাজ্ঞার মামলার কথা কত ধারায় বলা আছে, ইয়া দ্বারাই 54 দ্বারাই। সবগুলো মাথা রাখবেন, সবগুলো মাথা রাখবেন, সিরিয়াসতায়ী নিষেধাজ্ঞার মামলা করতে হয় এখানে এই ক্ষেত্রে। আচ্ছা, কয়টি ক্ষেত্রে করবেন, 5টি ক্ষেত্রে। 5টি ক্ষেত্রে আপনি কি করতে পারবেন, সিরিয়াসতায়ী নিষেধাজ্ঞার মামলা করতে পারবেন 5টি ক্ষেত্রে। এই 5টি ক্ষেত্র মনে রাখার সহজ টেকনিক আছে, দেখেন 4 যোগ 1। এই 4 হচ্ছে কোনগুলো জানেন, আমরা সেকশন 12তে যে 4টা গ্রাউন্ড দেখছি ওই 4টা গ্রাউন্ড খেয়াল করেন, মাথা রাখবেন একটু। আমরা সেকশন 12তে যে গ্রাউন্ডগুলো দেখলাম ওই 4টা গ্রাউন্ড, তার বাইরে একটা এক্সট্রা গ্রাউন্ড পাচ্ছেন। এই একটা এক্সট্রা গ্রাউন্ডকে মামলার সংখ্যাধিক্য কমানোর জন্য, অর্থাৎ টু অ্যাভয়েড মাল্টিপ্লিসিটি অফ সুট, টু অ্যাভয়েড মাল্টিপ্লিসিটি অফ সুট, অর্থাৎ মামলার সংখ্যাধিক্য কমানোর জন্য কি করা হয়, আপনি সিরিয়াসতায়ী নিষেধাজ্ঞা চাইবেন। তাহলে 5টা গ্রাউন্ডে পরীক্ষা প্রশ্ন আসতে পারে, আসছিল খুব সম্ভবত না, পিডিতে আসছিল 56তে কয়টি গ্রাউন্ড আছে, 11টি। আর সিরিয়াসতায়ী নিষেধাজ্ঞা 54তে কয়টি গ্রাউন্ড, 5টি গ্রাউন্ডে আপনি সিরিয়াসতায়ী মামলা করতে পারবেন। মনে রাখার টেকনিক কি, সেকশন 12 যে 4টা ওগুলা প্লাস আরেকটা হচ্ছে কি মামলার সংখ্যাধিক্য কমানোর জন্য। আচ্ছা, এখন আসেন, এখন আপনি মামলাটা কতদিনের মধ্যে করবেন, আসেন মামলাটা করবেন 6 বছরের মধ্যে। খেয়াল করেন, মামলা কতদিনের মধ্যে করবেন, 6 বছরের মধ্যে। কেন করবেন, কারণ এই ক্ষেত্রেও যেহেতু বিধান নেই, এই ক্ষেত্রে বিধান বলা নেই, এই জন্য আর্টিকেল 120 6 বছর, আর্টিকেল 120 6 বছরের মধ্যে মামলা করবেন। কারণ কি, পরীক্ষা আসতে পারে যে সিরিয়াসতায়ী নিষেধাজ্ঞা মামলা কতদিনের মধ্যে করতে হবে, অনুচ্ছেদ করতে বলা আছে, অনুচ্ছেদ কিন্তু কোনোটাতে বলা নাই। পরীক্ষার কোয়েশ্চেন কঠিন করলে আপনাদেরকে দিবে 120, তারপর এরপর দিলে মনে করেন 103, এরপর দিল ধরেন 144, কোনোটি না, উত্তর হবে কোনোটি না। কারণ কি, স্পেসিফিক ভাবে 120-এ কিন্তু বলা নেই যে কি আপনি সিরিয়াসতায়ী নিষেধাজ্ঞার মামলা করবেন, এটা বলা নেই। এটা হচ্ছে একটা রিজার্ভ আর্টিকেল, যে আর্টিকেলটা হচ্ছে কি যেখানে কোনো লিমিটেশন বলা নাই, যে ক্ষেত্রে কোনো লিমিটেশন বলা নাই সেক্ষেত্রে আপনি এটা অ্যাপ্লাই করবেন। তো আপনার পরীক্ষা যদি আসে যে সিরিয়াসতায়ী নিষেধাজ্ঞার মামলা 6 বছরের মধ্যে করতে হবে, কোন অনুচ্ছেদে বলা আছে, বা সিরিয়াসতায়ী নিষেধাজ্ঞার মামলা কোন অনুচ্ছেদটি অ্যাপ্লিকেবল, সেক্ষেত্রে মাথা রাখবেন। মানে কোন ধারায় বলা আছে, কোন অনুচ্ছেদে বলা আছে, উত্তর যদি অপশনে যদি 120 দিয়েও থাকে আপনারা দেখাবেন কোনটা, কোনোটি না। কারণ কি, ডেটা স্পেসিফিকলি ওখানে বলা নাই। যদি বলা হয় কত বছরের মধ্যে করতে হবে, 6 বছরের মধ্যে, সেক্ষেত্রে ভিন্ন বিষয়। আচ্ছা, এখন সব থেকে বেশি যে বিষয়টা ইম্পর্টেন্ট এই সেকশন থেকে, সেটা হচ্ছে এক্সপ্লেনেশন। এই সেকশনের যে এক্সপ্লেনেশনটা, এটা এত বেশি ইম্পর্টেন্ট আপনারা মানে কল্পনা করতে পারবেন না। এই এক্সপ্লেনেশনে ট্রেডমার্ককে একটা সম্পত্তি বলা হচ্ছে, ট্রেডমার্ককে সম্পত্তি হিসেবে বিবেচনা করতেছে, ট্রেডমার্ককে সম্পত্তি হিসেবে বিবেচনা করা হচ্ছে। তাহলে পরীক্ষা প্রশ্ন আসতে পারে কোন ধারার অধীন ট্রেডমার্ক একটি সম্পত্তি, 54 ধারার অধীন, অথবা বলা হতে পারে 54 ধারার অধীন ট্রেডমার্ককে কি হিসেবে বিবেচনা করা হয়, সম্পত্তি হিসেবে বিবেচনা করা হয়। ক্লিয়ার কিনা বলবেন, ক্লিয়ার হলে একটু জানাবেন আমাকে। হ্যাঁ, ক্লিয়ার। আচ্ছা, আর 2-3টা সেকশন আছে, আবার আসেন সেকশন 55। আর 2টা সেকশন আবো, 57টা সেকশন না, 2টা সেকশন। এটা হচ্ছে ম্যান্ডেটরি ইনজাংশন, অর্থাৎ বাধ্যতামূলক নিষেধাজ্ঞা। আসেন, বাধ্যতামূলক নিষেধাজ্ঞা আসলে একটা আইন নিয়ে এতদিন করা, বাধ্যতামূলক নিষেধাজ্ঞা। দেখেন,
বাধ্যতামূলক নিষেধাজ্ঞার ব্যাপারটা কি দেখেন, অর্থাৎ যে কাজটা করতে আপনি আইনত বাধ্য, যে কাজটা করতে আপনি আইনত বাধ্য, আপনাকে ওই কাজটা করতে বলাটা হচ্ছে বাধ্যতামূলক নিষেধাজ্ঞা। খেয়াল করেন, তাহলে দেখেন এটা আপনার বিল্ডিং, আপনার বিল্ডিং এর চারপাশের নিয়ম অনুসারে 3 ফিট আপনাকে জায়গা খালি রাখতে হবে। আর এরপর আপনি হাইট আস্তে, আচ্ছা হইছে, নিচ্ছি তো আস্তে আস্তে। এখন আপনারা যদি বলেন যে ক্লাস আর করতে পারতেছি না, না সমস্যা নাই, করতেছি, আর 2টা সেকশন তো, বাট আস্তে বল। আচ্ছা তাহলে দেখেন, আপনার সিডিআর প্ল্যান হচ্ছে কি বিল্ডিং এর পাশে 3 ফিট জায়গা খালি রাখতে হবে, 3 ফিট জায়গা। এখন আবার আপনি 3 ফিট জায়গা খালি রাখার পরে যদি কোনো ওয়াল দেন, ওয়ালটা আপনি সর্বোচ্চ 5 ফিট তুলতে পারবেন। এখন আপনি কি করলেন, সেটা 7 ফিট তুলে ফেললেন, আর এদিকে 3 ফিট না রেখে রাখছেন 1 ফিট। দেখেন এই যে, তাহলে আপনি আইনত বাধ্য ছিলেন ভায়োলেট করলেন। কোর্ট এখানে যে কাজ করবে, 2টা কাজ করবে। প্রথমত আপনাকে, আচ্ছা এখন আপনি বলেন, আচ্ছা যাই হোক, প্রথমে কোর্ট আপনাকে দিয়ে কি করবে, আপনি যে কি রে, ও কি করতেছে? হ্যালো, কল তো আসছিল মনে হয়, আচ্ছা জানি না এতক্ষণ ধরে কি শোনা যাচ্ছে? হ্যাঁ ঝাপসা। আমার মনে হয় কল আসছিল মনে হয়, কল তো আসছিল হয়তো। আচ্ছা তো এখন কি করলেন, জায়গা রেখে জায়গা রাখছেন 1 ফিট, তাহলে কোর্ট প্রথমে এটা ভাঙাবে, এটা ভাঙাবে ওইভাবে, এদিকে যে 7 ফিট তুলছিল 2 ফিটটা কি করে দিবে, ভেঙে ফেলবে। এরপরে ওনাকে আজীবনের জন্য বলবে যে কি, মানে আজীবনের নিষেধাজ্ঞা দিবে যে আপনি আর 5 ফিটের উপর উঠবেন না, আর এদিকে সবসময় 3 ফিটের বেশি যাবেন, মানে 3 ফিটের কি মানে এতটুকু বাইরে যাবেন না, নিষেধাজ্ঞা ওনার উপর দিয়ে দিবে। তাহলে কি আইনগত বাধ্যবাধকতা, আচ্ছা সবাই কি শুনতেছে? হ্যালো, না আমার এখানে ডিস্টার্ব? কথাও ভালো করে শোনা যাচ্ছে না। তো বলতেই আর কিচ্ছু শোনা যাচ্ছে না। বাধ্যবাধকতা কি বলে, কিচ্ছু শোনা যাচ্ছে না। তুমি এতক্ষণ ধরে কাকে শুনছস? শোনা যাচ্ছে, ওই একটু কোনো ফ্যানের আওয়াজ হচ্ছে মনে হয়, শোষো। আচ্ছা আমি ফ্যান অফ করতেছি। আচ্ছা এখন ক্লিয়ার কিনা, এখন ক্লিয়ার কিনা? হ্যাঁ ক্লিয়ার ক্লিয়ার। যাই হোক, তাহলে 55 আমরা দেখলাম আইনগত বাধ্যবাধকতা ভঙ্গ রোধ করার জন্য যে নিষেধাজ্ঞা দেয় সেটা হচ্ছে বাধ্যতামূলক নিষেধাজ্ঞা, প্রথম কথা। এবং বাধ্যতামূলক নিষেধাজ্ঞা দেওয়াটা আদালতের জন্য ডিসক্রিশনের পাওয়ার, এটা আদালতের ডিসক্রিশনের পাওয়ার। এখন এই ক্ষেত্রে এখানে গ্রাউন্ড কয়টি খেয়াল রাখবেন, গ্রাউন্ড কয়টি, এখানে কিন্তু 5টা গ্রাউন্ড, আর মামলাটা করতে হবে 6 বছরের মধ্যে, 6 বছরের মধ্যে তাও 120। এতটুকু ক্লিয়ার হলে বলবেন। এখন এই ক্ষেত্রে হ্যালো, হ্যাঁ তুই তখন ওই বিল্ডিং এর কথা কি কি জানে বলছো, ওগুলা কিচ্ছু শোনা যায়নি। আচ্ছা এটা হচ্ছে বিল্ডিং, নিয়ম হচ্ছে সিডিএর নিয়ম হচ্ছে পাশে 3 ফিট করে জায়গা খালি রাখতে হবে, এটা ক্লিয়ার কিনা? হ্যাঁ এতটুকু বুঝছি, তারপর আর বুঝি। এরপরে এই যে উনি বিল্ডিং এর পাশে একটা বাউন্ডারি দিবেন, বাউন্ডারিটা নিয়ম হচ্ছে উনি 5 ফিট তুলতে পারবেন, 5 ফিট তুলতে একটু মিনিট করতে হবে। এখন উনি কি করলেন, এটা 7 ফিট তুলে ফেললেন, আর এদিকে 3 ফিট জায়গা খালি না রেখে রাখলেন কত, 1 ফিট মতো। এখন এই যে ওনার উপর একটা আইনগত বাধ্যবাধকতা ছিল কি 3 ফিট রাখতে হবে, আর দিকে তুলতে পারবে 5 ফিট, উনি এটা ভঙ্গ করছে। এই যে আইনগত বাধ্যবাধকতা যখন ভঙ্গ করবে, তখন এই ভঙ্গ রোধ করার জন্য যে নিষেধাজ্ঞা দেবে সেটা হচ্ছে বাধ্যতামূলক নিষেধাজ্ঞা। এরপরে তাহলে কোর্ট কি করবে, কোর্ট এখানে 2 ধরনের অব্লিগেশন, সেকশন 55 এ 2 ধরনের অব্লিগেশন, একটা হচ্ছে পজিটিভ, একটা পজিটিভ, আর একটা হচ্ছে নেগেটিভ। এখন দেখেন এখানে কোনটা পজিটিভ অব্লিগেশন, দেখেন প্রথমে এসে ভেঙে দিল এটা একটা বিষয়, আবার আজীবনের জন্য যে আর তুলতে পারবে না আর এই ওয়াল দিতে পারবে না সেটা আরেকটা বিষয়।
খেয়াল করেন, প্রথমে আসার পরে ওয়াল ভেঙে দিল, এই যে 5 ফিটের বেশি তুললো বা এদিকে যেটা বাড়তি আসছে এটা ভেঙে দিল, এটা একটা বিষয়। এবং ওনাকে বলে দিল যে আপনি আজীবনের জন্য আর কি করতে পারবেন না, এই ওয়ালও দিতে পারবেন না আর এদিকে ওয়াল তুলতে পারবেন না। 2 ধরনের বিষয় দেখলাম। তার মানে 2 ধরনের অব্লিগেশন, একটা পজিটিভ অব্লিগেশন, একটা নেগেটিভ অব্লিগেশন। আমার প্রশ্নটা হচ্ছে কোনটা পজিটিভ অব্লিগেশন, কোনটা নেগেটিভ অব্লিগেশন? যেটা ভেঙে দিছে সেটা পজিটিভ, আর যেটা নিষেধ করছে সেটা নেগেটিভ। বাস, যে পজিটিভ আর নিষেধটা হচ্ছে নেগেটিভ, আর জীবন তুলবে না, ওটা হচ্ছে নেগেটিভ নিষেধাজ্ঞা বা নেগেটিভ অব্লিগেশন। আচ্ছা, এখন আশা করি এতটুকু ক্লিয়ার। আর আর গভীরে যাচ্ছি না, কারণ রিটেনের পড়াশোনা না, এগুলো হচ্ছে পিলিতে আসলে এতটুকু যাওয়া দরকার না, তারপর আপনাদেরকে একটু বোঝানোর জন্য। আর 56 হচ্ছে যে ক্ষেত্রে নিষেধাজ্ঞা, হ্যাঁ 6 আর 121 এটা কি কেন লিখছিস? 120 এই ক্ষেত্রে মামলা করতে হবে 6 বছরের মধ্যে, 155তেও মামলা করতে হবে 6 বছরের মধ্যে। আচ্ছা, এখন কোন ক্ষেত্রে নিষেধাজ্ঞা দিবে না? এতক্ষণ তো নিষেধাজ্ঞা দিবে করে আসলাম, এখন কোন ক্ষেত্রে নিষেধাজ্ঞা দিবে না? 11টি ক্ষেত্রে নিষেধাজ্ঞা দিবে না, 11টি ক্ষেত্রে নিষেধাজ্ঞা দিবে না। আপনারা এগুলো পড়লে বুঝবেন, 2-1টা ইম্পর্টেন্ট আছে নিষেধাজ্ঞা দিবে না। খেয়াল করেন, আমি আবার বলছি, 56তে বলা হচ্ছে আপনার কি টেম্পোরারি, সেটা হতে পারে টেম্পোরারি, সেটা হতে পারে পার্মানেন্ট, কোন ধরনের নিষেধাজ্ঞা দিবে না। কয়টি ক্ষেত্রে? 11টি ক্ষেত্রে। পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। গতবারে ফিলিপতে আসছিল সেকশন 56তে কয়টি গ্রাউন্ড? 11টা গ্রাউন্ড। এখন এই 11টা গ্রাউন্ডের মধ্যে আপনারা যে কয়েকটা গ্রাউন্ড ইম্পর্টেন্ট, তার মধ্যে ও নাম্বারটা একটা, 6 নাম্বারটা আরেকটা। ও এবং 6 এই দুটো একটু বেশি ইম্পর্টেন্ট। দেখেন, ওতে বলা আছে আপনি সিভিল কোর্টে গিয়ে আপনি কি করতে পারবেন না, সিভিল কোর্টে গিয়ে ক্রিমিনাল কোর্টের প্রসিডিংটা স্টে করতে পারবেন না। সিভিল কোর্টে যাই কি করতে পারবেন না, ক্রিমিনাল কোর্টে ধরেন আপনার ক্রিমিনাল কোর্টে একটা মামলা চলতেছে, আপনি সিভিল কোর্টে গিয়ে বলতে পারবেন না যে এই ক্রিমিনাল মামলাটা কি করা হোক, স্টে করা হোক, এটা আপনি বলতে পারবেন না। যদি বলেন সিভিল কোর্টে গিয়ে এক্ষেত্রে আদালত কোনো ধরনের নিষেধাজ্ঞা দিবে না, আপনি সিভিল কোর্টে গিয়ে ক্রিমিনালের বিষয়টা চাইতে পারবেন না, নিষেধাজ্ঞা দিবে না। এক নাম্বার। পরবর্তী বিষয়টা হচ্ছে, যে ক্ষেত্রে আপনি করতে গেলেন, আপনি নিষেধাজ্ঞা চাইলেন কিন্তু আপনার কোনো স্বার্থ নেই, আপনি নিষেধাজ্ঞা গেলেন কিন্তু ওই বিষয়ে আপনার স্বার্থ নেই, এক্ষেত্রে আপনি কি আদালত দিবে না, নিষেধাজ্ঞা দিবে না। ক্লিয়ার কিনা? আর সেকশন 57 মোস্ট ইম্পর্টেন্ট সেকশন, সর্বশেষ সেকশন। এখানে কি বলা হচ্ছে? এখানে হচ্ছে আপনার নেগেটিভ এগ্রিমেন্ট পারফর্ম করতে বলবে। নেগেটিভ এগ্রিমেন্ট আমি যদি এটা বলে ফেলছিলাম সেকশন পড়ার সময়, সেকশন 21-এর বিটা পড়ানোর সময় বলছিলাম, নেগেটিভ এগ্রিমেন্ট পারফর্ম করতে বলবে। নেগেটিভ এগ্রিমেন্ট পারফর্ম, দেখেন ব্যাপারটা কি রকম। আমি জাস্ট একটা এক্সাম্পল দেবো, এতটুকুর মধ্যে ক্লিয়ার হয়ে যাবেন, আর নাহলে জীবনে বুঝবেন না। ধরেন মিস্টার এ এর বিয়ের মেহেদি অনুষ্ঠান, এখানে আতিফ আসলামকে কি করা হলো? আতিফ আসলামকে গান গাওয়ার জন্য আতিফ আসলামের সাথে মিস্টার এ এর একটা চুক্তি হলো। খেয়াল করেন, এখন বিয়ে হচ্ছে কত তারিখ? 10 তারিখ, 10/5। আতিফ আসলাম 9 তারিখ এসে বললো কি আমি গান গাইতে পারবো না। এখন এক্ষেত্রে গান গাইতে পারবে না যখন বললো, আদালত তাকে কি করতে পারবে না, গান গাওয়ার জন্য বাধ্য করতে পারবে না। কেন করতে পারবে না? কারণ সেকশন 21-এর বিতে বলা আছে, যে ক্ষেত্রে ব্যক্তিগত কোয়ালিফিকেশন জড়িত, সেই ক্ষেত্রে ওই ধরনের চুক্তিগুলা সুনির্দিষ্টভাবে কার্য সম্পাদন করা যাবে না। এটা বলা আছে 21-বিতে। এই জন্য কোর্ট আতিফ আসলামকে গান গাওয়ার জন্য বাধ্য করতে পারবেন না। তাহলে কোর্ট কি পারবেন? তার মানে কি এখানে এর কি কোনো প্রতিকার নেই? অবশ্যই আছে। সেটা কত? সেটা হচ্ছে 57, সেকশন 57 বলতেছে কি, আদালত ওকে গান গাওয়ার জন্য বাধ্য করতে পারবে না। এটা যেমন ঠিক একইভাবে আদালত ওকে অন্য কোনো জায়গায় বা অন্য জায়গায় গান করা থেকে, ওই সময়ে গান করা থেকে বিরত রাখবেন। তার মানে এই 10 তারিখ ও ইয়ার কাছে বিয়ের অনুষ্ঠানে গান গাইতে পারবে না। আদালত ওকে বলবে যে কি, তুমি এর কাছে গান গাইছো ঠিক আছে, তুমি অন্য কোথাও গান গাইতে পারবে না। এটাকে বলা হয় নেগেটিভ এগ্রিমেন্ট পারফর্ম। ক্লিয়ার কিনা বলেন? ক্লিয়ার কিনা? হ্যাঁ, বাকিদের ক্লিয়ার? হ্যাঁ, ক্লিয়ার। আচ্ছা, আমরা তাহলে আজকের মতো শেষ করতেছি। ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন। আমার একটা প্রশ্ন ছিল। জি ভাইয়া, করেন। আপনি গতকাল পড়িয়েছেন যে 21-এর এখানে আপনি 8টা বলছিলেন,
কিন্তু হ্যাঁ, ওই হ্যাঁ। আমার কাছে গাইড আছে এখানে হচ্ছে 9টা। ওই চুক্তিতে আরবিট্রেশন ক্লজ থাকলে এটা সহ 9টা হবে নাকি 8টা হবে? 8টা। এখন আসেন, আপনি আপনার কাছে কোন বইটা আছে একটু বলেন আমাকে। এটা হচ্ছে ওই যে ডাইজেস্ট গাইড, ডাইজেস্ট। আচ্ছা, ডাইজেস্ট গাইড। খেয়াল করবেন সবসময় আমাদের যে মূল বিয়ার একটা আছে, সবসময় মূল বিয়ার একটাকে একটু প্রায়োরিটি দিবেন। মূল বিয়ার একটা আপনি ওখানে যদি 8টা আছে। দেখেন, হ্যাঁ, হুম, মূল বিয়ার একটা আপনি পাবেন 8টা। এখন আপনার যে আরবিট্রেশন ক্লজটা দেখেন, হুম, আপনি যদি সিরিয়ালে আসেন, যেমন আমার সামনেও কিন্তু এখন একটা বই আছে, আমারটা হচ্ছে আপনার বিয়ার অ্যাক্ট। আমি যদি আপনাকে দেখাই 1 2 3 4 5 6 7 8, এর বাইরে আপনি হ্যাঁ, কোনো গ্রাউন্ড পাবেন না। বুঝতে পারছেন? তাহলে মাথা রাখবেন আচ্ছা 8টা গ্রাউন্ড। আচ্ছা। আর ওকে তাহলে। 12তে সুনির্দিষ্ট প্রতিকার পাবো, আর 22-এ সুনির্দিষ্ট প্রতিকার পাবো না, এটা আদালতের মানে হ্যাঁ, হ্যাঁ, সুবিবেচনা নাকি? হ্যাঁ, 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 হ্যাঁ। মানে 12তে পাবো, 22-এ পাবো না। 22-এ পাবেন না ওটা বলে নাই। 22-এ বলছে এই যে আদালত দিবে কি দিবে না, আপনার সুনির্দিষ্ট প্রতিকার বা স্পেসিফিক পারফরমেন্সের আদেশ দিবে কি দিবে না, এটা হচ্ছে আদালতের সুবিবেচনামূলক ক্ষমতা। এই কথাটা বলা আছে 22-এ, অর্থাৎ দেবে নাকি দিবে না, কোন ক্ষেত্রে দিবে কোন ক্ষেত্রে দিবে না সেটা 22-এ বলা আছে। বুঝছেন? আর আর 12তে দিবে কোন 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 ক্ষেত্রে, ওই 4টা কোনো উল্লেখ আছে, শুধু ওই 4টাতে পাবো। হ্যাঁ, হ্যাঁ, এই 4টা, ওটার সাথে আবার একটা এক্সট্রা আছে, এক্সপ্লেনেশনটা একটু দেখবেন। এক্সপ্লেনেশন এটা আরেকটা, কিন্তু এটা কিন্তু আমরা সাধারণত করি না। মূলত গ্রাউন্ড কিন্তু 4টা, কিন্তু আপনি যখন জি, কখনো কোনো মামলা করবেন, মুভ করবেন, তখন কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে এই জায়গাটাও। ওই 4টার সবচেয়ে, যে কোনো একটা মধ্যে পড়তে হবে, ওই হ্যাঁ, 4টার হ্যাঁ, যে হ্যাঁ, কোনো একটা মধ্যে যে পড়তে কোনো হবে। একটা। ইয়েস, ইয়েস। হুম, আর মাথা রাখবেন, আপনার বর্তমানে আমাদের যে আইনগুলো আছে এর মধ্যে সব থেকে বলতে গেলে কঠিন আইন হচ্ছে আপনারা আজকে শেষ করছেন এসআর অ্যাক্ট। সব থেকে কঠিন আইন, সব থেকে কঠিন আইন এসআর অ্যাক্টে। যারা ভালো বুঝবেন, আমি মন থেকে বিশ্বাস করি, তারা কোর্ট বিল্ডিং এ খুব ভালো সাইন করতে পারবেন। কারণ কি, আমাদের সিভিল মামলার মেজরিটি মামলা হয় আপনার এখানে দলিল সংশোধন, দলিল বাতিল, এরপরে স্পেসিফিক পারফরমেন্স, এরপরে যে আপনি দেখেন যে ইয়াতে আমরা দেখছিলাম 42 ধারায় ডিক্লারেশন সুট। আচ্ছা, 42 ধারা একটা জিনিস স্কিপ করে ফেলছি, সরি, একটু 1 সেকেন্ড বা 2 সেকেন্ড। নেগেটিভ ডিক্লারেশন চাওয়া যায় কিনা, নেগেটিভ ডিক্লারেশন চাওয়া যায় কিনা, চাওয়া যায়। ধরেন এক্স কোর্টে মামলা কোর্টে মামলা করে বললো যে কি, বি নামক সন্তানটা ওয়াই এর নয়, এই বি নামক সন্তানটা ওয়াই এর সন্তান নয়, এই মর্মে ঘোষণা দেওয়া হোক, চাওয়া যাবে। মাথায় রাখবেন, নেগেটিভ ডিক্লারেশনও চাওয়া যায়। এটা গতবার ইয়াতে আসছিল, 13তম জুডিশিয়ারি রিটেন আসছে, 13তম জুডিশিয়ারি রিটেন এই কোয়েশ্চনটা আসছিল, নেগেটিভ ডিক্লারেশন চাওয়া যায় কিনা। উত্তর হচ্ছে চাওয়া যায়। এখানে মামলা আছে দুইটা, একটা হচ্ছে 42 জেলার, একটা হচ্ছে 43 জেলার, দুইটা মামলা আছে। আচ্ছা, আর কোনো কোয়েশ্চেন আছে কারো? না, আমার নাই। আচ্ছা, তাহলে বাকিদের কোয়েশ্চেন নাই। ওকে, আমরা আজকের মতো শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। আসসালামু আলাইকুম। আর কালকে আপনাদের ক্লাস হবে। কালকে সিআরপিসির একটা অংশ বাকি ছিল, লাস্টের ক্লাসটা, যেহেতু আমার রেকর্ড ডিলিট হয়ে গেছিল, আমি কালকে ওই ক্লাসটা নিয়ে সিআরপিসি শেষ করব। ওকে, আসসালামু আলাইকুম।